ফেরত নিতে রাজি হয়ে ৪২,০০০ রোহিঙ্গার তালিকা ঢাকাকে দিয়েছে মিয়ানমার। আর এই তালিকা নিয়ে আগামী ১৯শে জানুয়ারি বসবে ত্রিপক্ষীয় বৈঠক। আমরা জানি যে এর আগে বাংলাদেশ মিয়ানমার এই বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেছে। জাতিসংঘের হস্তক্ষেপে অন্যান্য আলোচনা, রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাওয়া ইত্যাদি নানান তৎপরতা চলেছে, কিন্তু ত্রিপাক্ষিক এরকম ঘটা করে বৈঠক বোধহয় এটাই প্রথম হতে যাচ্ছে। এরকম একটি জায়গায় আমরা আজকে আলোচনা রেখেছি, আমাদের শিরোনাম রেখেছি তিন পক্ষের রোহিঙ্গা ইস্যু। তিন পক্ষের কথা আমরা তিনটি দেশ উচ্চারিত হচ্ছে, কিন্তু মাঝখানে দেশ হারা যেই রোহিঙ্গা জনগোষ্ঠী, তারা কি কোনো পক্ষ নন? এসব প্রশ্নের উত্তরই খুঁজবো আমাদের এই অনুষ্ঠান থেকে। সাংবাদিক মাসুদ করিম আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে। সরাসরি যুক্ত হয়েছি আমরা সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের সঙ্গে। আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী এবং শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ, উন্নয়ন ও মানবাধিকার কর্মী আসিফ মনির। সকলকে স্বাগত জানাচ্ছি। যেদিন এই সিদ্ধান্ত হলো, অর্থাৎ ৪২,০০০ রোহিঙ্গার প্রাথমিক তালিকা দিয়ে ত্রিপক্ষীয় মিটিংয়ের কথা বলা হলো, সেদিনই সহকর্মী আশিকুর রহমান অপু এটি নিউজের জন্য একটি রিপোর্ট করেছে। আমরা সেটি পুরনো রিপোর্টটি দেখে আজকের অনুষ্ঠানটি শুরু করি। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী গত ৩ বছরে সব মিলে ৮.৫ লাখ রোহিঙ্গা তালিকা নেপিডোর কাছে দিয়েছে ঢাকা। ১২ জানুয়ারি সবশেষ ২,৩৭,০০০ রোহিঙ্গার তালিকা পাঠায় বাংলাদেশ। এর আগে গত ৩ বছরে ৫,৯৩,০০০ রোহিঙ্গার তালিকা হস্তান্তর করেছিল ঢাকা। যাচাই বাছাই করে এ পর্যন্ত ৪২,০০০ নাম ফেরত নেবার জন্য বাংলাদেশের কাছে পাঠিয়েছে মিয়ানমার। ভেরিফাই করে আমাদের বলেছে যে এই ৪২,০০০ এর মধ্যে এতজন অমুক ভেরিফাই করেছে, কয়েকজন আবার তারা রিজেক্টও করেছে। উই আর ডুইং আওয়ার পার্ট অফ দ্য জব, কিন্তু আমাদের প্রতিবেশী এখনো অতটুকু সহযোগিতা করছে। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের এই গতিকে অত্যন্ত ধীর বলে মনে করছে বাংলাদেশ। প্রক্রিয়ায় গতি আনতে চীনের মধ্যস্থতায় এবার শুরু হচ্ছে ত্রিপক্ষীয় বৈঠক। প্রথমে ১৯ জানুয়ারি বৈঠকে বসবেন বাংলাদেশ, মিয়ানমার ও চীনের ৩ পররাষ্ট্র সচিব। চাইনিজ প্রতিনিধি থাকবে, মায়ানমার প্রতিনিধি থাকবে, আমাদের প্রতিনিধি থাকবে। জি, কোন লেভেলে হবে স্যার? এইটা আমাদের সেক্রেটারি, ওদের ডেপুটি মিনিস্টার। রোহিঙ্গা ফেরত প্রক্রিয়া দ্রুত শুরু করতে এরই মধ্যে মিয়ানমারকে রাজি করাতে আলোচনা শুরু করেছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমার সফরে গত ১১ জানুয়ারি বৈঠক করেছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে। এই বৈঠকেই চীনের পক্ষ থেকে রোহিঙ্গা ফেরত বিষয়ে মিয়ানমারকে জোরালো তাগিদ দেওয়া হয়েছে বলে মিয়ানমারের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। মাসুদ করিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বৈঠক হতে যাচ্ছে সেটা নিয়ে আমাদের সংবাদ মাধ্যমে অনেক বেশি কি বলবো যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। নিশ্চয়ই অনেকদিন পরে এরকম একটি ব্যাপার কভার করতে যাচ্ছেন, বা আমরাও কভার করতে যাচ্ছি। না, এটা একটা জিনিস একটু ক্লিয়ার আউট করি, মানে জিনিসগুলি ফ্যাক্টসগুলি আগে একটু। একটা হলো যে এটা কোনো বৈঠক হবে না, এটা হবে ভার্চুয়াল আলোচনা। এখানে কোনো একটা যে কথাটা ছিল পররাষ্ট্রমন্ত্রী লেভেলে ঢাকায় বৈঠক হবে ডিসেম্বরে, সেটা তো হয় নাই। সেটা হয় নাই, বারবারই মানে আপত্তি জানিয়েছিল, যেটা কোভিড এবং অন্যান্য সিচুয়েশনের কথা বলে। তো এখন তারা ভার্চুয়ালি কথা বলবেন। তারা কিন্তু এখানে এখনই করোনার সময় তো আমরা বৈঠক বলতে তো এটাই বুঝতে পারি। এবং এই চায়না মাঝখানে যেটা আশিক অপুর রিপোর্টে আমরা দেখলাম যে চায়নার মধ্যস্থতায় মানে অনেক কিছু খুব ধীর গতিতে ছিল, রেসপন্স করে না। তার মধ্যে ব্যাপারটা যাতে আর একটু মানে কি বলবো চল পায়, ধীরগতি আছে। আমি এটা বলতেছি এই কারণে যে দেখেন ২ বছর হয়েছে বার্মার সাথে যে চুক্তিটা হয়েছে, সেখানে আমরা সর্বমোট ৮,৪০,০০০-এর মতো রোহিঙ্গার তালিকা দিয়েছি, এরিয়া মেনশন করে কোন এরিয়ার থেকে এসেছে, নাম ধাম কি এই সমস্ত। সেখান থেকে ওনারা ৪২,০০০ ভেরিফাই করে ফেরত পাঠিয়েছে, যার থেকে 30% ওনারা রিজেক্ট করেছে, বলছে যে এখানে কোনো কিছু পায় নাই। তার মানে ২৮,০০০ সামথিং রোহিঙ্গাকে তারা স্বীকার করে নিয়েছে, যেটা রিপাট্রিয়েশনটা এখনো শুরু হয় নাই। কিন্তু আমরা তাহলে ৪২,০০০ কেন বলছি? ৪২,০০০ আমরা মানে তারা ৪২,০০০ ভেরিফাই করেছে। ৮,৪০,০০০ থেকে ৪২,০০০
তারা ভেরিফাই করতে সমর্থ হয়েছে, সেখান থেকে তারা 30% আনফাউন্ডেড, তারা বলছে যে রাখাইন রাজ্যে এই সমস্ত লোকজনের অস্তিত্ব তারা কোনো পায় অস্তিত্ব না। নেই। তারা তাহলে পেয়েছে তো সেই- 28,000। সেই ক্ষেত্রে 28,000 নিয়েই তো কথা হবে। 28,000, এবং এটা কন্টিনিউয়াস আমরা যেহেতু দিয়ে রেখেছি 8,40,000 যারা ইনফ্লাক্সে পড়ে এসছেন, আগেরগুলি না কিন্তু। তো সেটা তারা ভেরিফাইটার মধ্যে গতি সেভাবে আসে নাই, এবং সেটা রিপাট্রিয়েশনটা শুরু হয় নাই। চায়নার মধ্যস্থতা যেটা বলা হয়েছে, যেটা আমরা বললাম যে চাইনিজ ফরেন মিনিস্টার বার্মায় গিয়েছেন, এই উদ্দেশ্যে তারা যান নাই। আমরা ওই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে নেপিডোতে। নেপিডো হইল আউটসাইড ইয়াঙ্গুন, আমরা সবাই জানি। তো সেখানে চায়নার সাথে মিয়ানমারের অনেক ইম্পর্টেন্ট আলাপ আলোচনা আছে, নানা রকম প্রজেক্ট আছে, নানা রকম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে। সেই পার্টনারশিপের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে এই আলোচনাটা উঠেছে যে এরকম একটা সমস্যা, এটাও সমাধান করা উচিত, বাট ইট ওয়াজ নট দ্য ফোকাস এজেন্ডা। আর থার্ড যে কথাটা, আমরা এটা এক্সপেক্ট করতেছি যে এই 19 তারিখে যে ভার্চুয়াল আলোচনাটা হবে, সেখান থেকে একেবারে রিপার্টিশন শুরু হয়ে যাবে, আমরা সেটা বলবো না। আমার ধারণা যে সেখান থেকে যে প্রসেসগুলি স্টপ ছিল কোভিডের কারণে কিংবা বার্মার ইলেকশনের কারণে, এ সমস্ত অজুহাতে কিন্তু পুরোপুরি স্টপ ছিল। মানে 2020 তো একেবারেই বন্ধ ছিল। তো সেখানে এই 2 বছরে মাত্র 42,000 ভেরিফাই তারা করতে পেরেছে, ভেরি স্লো, বোঝাই যাচ্ছে। তো এই স্লোর মধ্যে আবার 1 বছর বন্ধ ছিল, তার মধ্যে ইলেকশন গেছে বার্মার, সে আবার যেহেতু এনগেজমেন্টটা শুরু হয়, ট্রাইল্যাটারাল হোক, বাইল্যাটারাল, বিভিন্ন পর্যায়ে যে আলাপ আলোচনাগুলি আবার যেন শুরু হয়, সেটা গ্রাউন্ড লেভেলে হোক, উপর লেভেলে হোক, সেই জায়গায় হয়তো তারা একটা একমতে পৌঁছবেন বা এই ধরনের একটা তাগিদ হয়তো আসতে পারে। কিন্তু এই বৈঠক থেকে আমরা রিপাট্রিয়েশন শুরুর বড় ধরনের কোনো স্বপ্ন নিলে স্বপ্ন ভঙ্গ হওয়ার আশঙ্কা আছে। থার্ড যে কথাটা আমি বলবো, যে আমরা এখানে ধরেন এখানে কোভিড সিচুয়েশনটা বার্মায় কিন্তু এখন ডিটোরেট করছে, সেকেন্ড ওয়েভটা ওখানে খুব বেশি হিট করছে। আমরা যেমন সিরামের টিকা নিচ্ছি, ওনারাও সিরামের টিকাটাই নিচ্ছে, কারণ এরাও চায়নার থেকেও আনছে না, কারণ সিরামেরটা এখানকার অ্যাটমসফিয়ারের মধ্যে ওয়েদারের সাথে মানে কম ঠান্ডার মধ্যে রাখা সম্ভব হবে। তো এই সমস্ত নিয়ে তারা কিছুটা ব্যস্ত আছে। আরেকটা হলো যে ওনাদের আগ্রহ নাই, কারণ তারা খুবই ধীরে চলা গতিতেই চাচ্ছে এটা রিপাট্রিয়েশনটা শুরু করার ব্যাপারে, কারণ এটা টপ মোস্ট এজেন্ডার মধ্যে ইলেকশনের সময়ও ছিল না বার্মার, এখনো নাই, কারণ এটা খুব পপুলার এজেন্ডা আমি বলবো বার্মার অভ্যন্তরে, এটা হয়তো লোক দেখানো। আরেকটা জিনিস হচ্ছে যে চাইনিজরা এটার সাথে খুব বেশি এনগেজ হওয়াতে, ট্রাইল্যাটারালি এনগেজ হওয়াটাকে ওয়েস্টার্নরা তো খুব ভালোভাবে দেখছে না। ওনারা যেটা মানে যেভাবে চাচ্ছিল, সেখানে আবার চায়না ভেটো দিচ্ছে সিকিউরিটি কাউন্সিলে, এবং সেই জায়গায় চাইনিজ যে কোনো ইনভলভমেন্ট বাংলাদেশে, কোনো ওয়েস্টার্ন বলি, জাতিসংঘ বলি, কোনো চাপে কি পাত্তা দেয়? নিশ্চয়ই তো নয়, না সেটা দেয় না। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে চাপটাও তো দেওয়া যাচ্ছে না, কারণ ওখানে আবার চাইনিজরা ভেটো দিচ্ছে। আবার এই দিক দিয়ে চায়নার সাথে এনগেজমেন্ট বাংলাদেশের কিছু একটু বাড়ার সঙ্গে সঙ্গে আমেরিকার পম্পিও বলে ফেললেন যে এই দেশে আল কায়দা আছে, এটা সেটা। সুতরাং এইগুলি নানা রকম জিও পলিটিক্যাল খেলার কারণে রোহিঙ্গারা ভিকটিম হচ্ছে, তারা তাদের আবাসভূমিতে ফিরে যাওয়ার পথটা সুগম হচ্ছে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে চাইনিজ যে আলোচনাটা হচ্ছে, আমরা এটুকু আশাবাদ, আমার ব্যক্তিগত মতামত, যে হয়তো রিপাট্রিয়েশনের টক্সটা হয়তো আবার রিজিউম করবে, মানে বন্ধ যেটা ছিল সেই আলোচনাটা শুরু হবে। আশাভঙ্গের কথা বলেছে যে গণমাধ্যম বা অন্যান্য জায়গায় অনেকেই আমরা খুব উচ্ছ্বসিত হই, নিশ্চয়ই এই বুঝি শুরু হয়ে গেল, কিন্তু একেবারে নাইয়ের মধ্যেও কখনোই কোনো কিছুই পাত্তা দেয়নি। এখন এটা আমরা 42,000ই ভেরিফাই করুক আর সেখানে 28,000ই থাকুক না কেন, এটা নিয়েই বা রেসপন্স কেন করলো? এটা নিয়েও তো একটা সন্দেহ জাগেই। নিশ্চয়ই সাংবাদিকরা তো সন্দেহের মন। আমি সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিশ্লেষণটা শুনতে চাই, যে যারা কোনো কিছু নিয়েই কোনো অ্যাকনোলেজ করে না, কারো কোনো চাপেই পাত্তা দেয় না, সেখানে সেটা 42,000-এর তালিকা 28,000 খুঁজে পাওয়া, স্বীকার করা, এটাই বা কেন? ধন্যবাদ। আসলে দেখুন যে একেবারে যে কোনো কিছুকেই তারা কখনো পাত্তা দেয় না, এটাও কিন্তু পুরোপুরি ঠিক নয়। কারণ এর আগে তো আরো কয়েক দফায় লোকজন এসেছে। প্রথম দফায় তো প্রায় সবাইকে ফেরত গিয়েছিল, 70-এর দশকের শেষে যেটা হয়েছিল, প্রায় সবাই ফেরত গিয়েছিল।
পরে পরের 91 দফায় যেগুলো এসেছে তাদের কেউ ফেরত গেছে, কেউ যেতে পারেনি, তারা ইতিমধ্যে আইন কানুন পরিবর্তন করেছে, ইত্যাদি ইত্যাদি আছে। তবে বাই এন্ড লার্জ তারা পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় যেটা আছে তাদের যে চাপ, সেই চাপের কাছে তারা নথি খুব কম স্বীকার করে। তাদের স্বার্থ যখন যেটুকু মনে করবে সেটুকু তারা স্বীকার করে। এখন এখানে হয়তো যেহেতু কিছু আপনার আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের খানিকটা হলেও তো একটা খারাপ অবস্থা আছে যে দুটো বিচার প্রক্রিয়া চলছে, তার একটাতে তো একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে, এগুলি যে খুব বড় কিছু তা নয়, কিন্তু তারা চাচ্ছে যে তাদের যারা সমর্থক, তাদের পেছনে যারা আছে তাদের যেন একটু মুখ রক্ষা হয়, সেরকম কিছু এরকম একটা সম্ভাবনা আমরা ধরে নিতে পারি। এটা হলো প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে যে তারা তো কালক্ষেপণের পক্ষপাতী, কারণ যত দেরি হবে তত তাদের জন্য সুবিধা। কারণ এই যে তারা 42,000 চেক করলো, তার মধ্যে 30,000 বললো যে না, এদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। এখন ট্রেস পাওয়া না পাওয়া, আমাদের যেভাবে চুক্তিটা হয়েছে, আমরা চুক্তি বলেছি যে এটা ভালো চুক্তি হয়নি, তাতে কিন্তু দাঁড়াচ্ছে কি যে ফাইনাল আরবিটার তারাই। এই যে বলছে যে 30% লোক ট্রেস পাওয়া যাচ্ছে না, এরা তো আকাশ থেকে নামেনি, এরা মিয়ানমার থেকে এসেছে, এটা সবাই সাক্ষী, আন্তর্জাতিক সম্প্রদায় সাক্ষী, যারা এখানে কাজ করছে তারা, আর আমরা তো জানি যে এসেছে। আর ওই মিয়ানমার ফিরে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষজন এমন পাগল হয়নি যে মিয়ানমার ফিরে যাওয়ার জন্য তারা তালিকাভুক্ত হয়ে চেষ্টা করবে মিয়ানমার চলে যেতে বাংলাদেশ। কাজে এটা তাদের এই যে সার্বিক কালক্ষেপণের পলিসি, তারই এটা একটা। তারা অত্যন্ত একটা সীমিত সংখ্যক এই দীর্ঘ সময়ে চেক আপ করেছে, এবং তার মধ্যে আবার তারা 30%কে বলছে আমাদের না, ইত্যাদি ইত্যাদি। এখন আমার অনুমান তারা এই কিছুটা হয়তো চীনেরই চাপে, কারণ চীনের জন্য তো একটা বিষয় খুবই বিব্রতকর যে চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত, অথচ চীন প্রায় কোনো সহায়তাই আমাদেরকে করেনি এক্ষেত্রে। চীনও হয়তো একটু সুবিধা চায়, আর যেহেতু চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক ভালো, প্লাস মিয়ানমারের কিছু নির্ভরশীলতা আছে, অবশ্য নির্ভরশীলতাটা কিন্তু পারস্পরিক। আমি বলবো না যে শুধু চীনের উপর মিয়ানমার নির্ভরশীল, মিয়ানমারের উপরেও চীন নির্ভরশীল অনেক ক্ষেত্রে। কাজে আমার মনে হয় সব দিক বিবেচনা করে তারা এইটুকু, আর তারা তো সবখানে বলে বেড়াচ্ছে যে আমরা নিতে রাজি, বাংলাদেশি সহায়তা করছে না, ইত্যাদি ইত্যাদি। তারা হয়তো কিছু লোককে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছে যে তারা তাদের পার্টটা প্লে করছে ঠিক মতো। এখানে আরেকটা কথা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো যে 28,000 লোক তারা ক্লিয়ার করেছে মানে কিন্তু 28,000 লোক যে ফেরত যাচ্ছে তা তো নয়। কারণ আমরা কি তাদেরকে জোর করে ফেরত পাঠাবো? আমি যতটুকু জানি আমরা তাদেরকে জোর করে ফেরত পাঠাবো না, কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে সেটাকে অত্যন্ত খারাপ ভাবে দেখা হবে। মিয়ানমার কি এই তালিকা ঠিক টিক মার্ক দেওয়ার পাশাপাশি তারা কি তাদের ফেরত যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করেছে? এক কথায় বলা যায় যে তারা সেটা করেনি। যত ধরনের, কারণ কোন ধরনের আন্তর্জাতিক মনিটরিং এর তারা কোন ধরনের কোনো স্বীকৃতি দেয়নি, এবং সেটা দেওয়া হলেই একমাত্র এই লোকগুলি কিন্তু সেখানে যেতে রাজি হবে। কারণ তারা কেন পালিয়ে এসেছে? তারা পালিয়ে এসেছে জীবন বাঁচাতে, তাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে। তারা যদি ফিরে গিয়ে একই পরিস্থিতিতে পড়ে, এবং মনে হচ্ছে যে বর্তমান অবস্থায় যেহেতু কোনো ধরনের কোনো আন্তর্জাতিক মনিটরিং এর ব্যবস্থা কথা এখনো শোনা যাচ্ছে না, হয়তো এই নেগোসিয়েশনের সময় বাংলাদেশ হয়তো সেই প্রসঙ্গ তুলবে, আমি জানি না, হয়তো তুলবে। কারণ মিয়ানমার সেনাবাহিনীকে নির্ভর করা যায় না, একেবারে এক কথায় এটুকু বলে দেওয়া যায়। কাজে তাদের তত্ত্বাবধানে এই আপনার শেয়ালের কাছে মুরগি পালনের দায়িত্ব দেবেন, এটা তো হবে না। কাজে আপনাকে অবশ্যই একটা কিছু ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থা করতে আমি নিশ্চিন্ত তারা আরো অনেক সময় নেবে। কাজেই এটা তাদের সার্বিক কালক্ষেপণেরই একটা অংশ। তারা বলবে যে এই তো আমরা তো বলেছি যে আমরা তো 28,000-কে নিতে রাজি, বাংলাদেশ তো দিচ্ছে না। এখন বাংলাদেশ যে দিচ্ছে না শুধু তা তো নয়, ব্যাপারটা হলো যে এই যে প্রসঙ্গ আপনি প্রথমে তুলেছিলেন যে এই পক্ষ কি এই তিনটাই, আসল পক্ষ আপনি কি তাদেরকে রাজি করাতে পারবেন এই অবস্থায় যেতে? আমার মনে হয় না একজনও যেতে রাজি হবে এই অবস্থায়। আমি চাই যে তারা রাজি হোক, কিন্তু তারা পরিবেশ সৃষ্টি হলেই রাজি হবে, এবং আমরা চাই যে সেই পরিবেশ সৃষ্টি হোক। আচ্ছা, সেগুলো নিয়ে কথা হবে নিশ্চয়ই, কিভাবে পরিবেশ সৃষ্টি হয়, মানে একটা তৃতীয় আরেকটি দেশে থেকে কি অন্য আরেকটি দেশে তারা দেশ ফেরত চায়, সেটা কি সম্ভব কিনা। কিন্তু আমরা যতই তালিকা পাঠাই সেখানে 30% পাওয়া যাচ্ছে অথবা যাচ্ছে না, তাদের নয় কাদের ইত্যাদি যেই অজুহাত বা যে কারণটি দেখানো হয় সেটি এক ধরনের অস্ত্র। এই অস্ত্রটির আসলে কোনো নৃতাত্ত্বিক কোনো বেজ আছে? আমি পারভেজ করিম আব্বাসী একটু আপনার কাছ থেকে জানতে চাই, দর্শকরাও যারা
অনেকদিন পরে রোহিঙ্গা নিয়ে আলোচনা শুনছেন, তারা খুব সহজ করে বুঝতে চান যে কিসের উপর ভিত্তি করে তারা এই মানুষগুলোকে অস্বীকার করে বা এই মানুষগুলোকে কেন চাপিয়েই বা দিতে চায় বাংলাদেশের উপরে। আদৌ কি কোনো ভিত্তি আছে? ধন্যবাদ দিদি। এটা আসলে মিয়ানমারের আমাদের বাকি যে আগে যে দুই বক্তা আছে, বিশেষ তৌহিদ স্যার যেটা বললেন, এটা মিয়ানমারের অনেক পুরানো সমস্যা। এবং এটা বোধহয় আপনাদের আপনার প্রোগ্রামে কয়েকবার বলেছি, মিয়ানমারের যে মানসিকতা, একটা জাতির তো একটা মানসিকতা আছে, এবং ওই মানসিকতা আসে হচ্ছে যে বামার যে জনগোষ্ঠী, যেটা 56% যেটা হচ্ছে ওদের মেজরিটি, ওদের একটা, এবং ওদের মধ্যে একটা এলিট একটা আভিজাত্য আছে। বাকি যতগুলো গ্রুপ আছে এখানে দেখুন, কারেন, চীন, শান, রাখাইন আছে, ওদের সবাইকে আপনার দেখবেন ওদের সাথে কোনো না কোনো সময় ওদের সংঘাত লেগেছে বা লেগে চলছে, এবং এটা ইন্টেন্সিটি একটা চলতে থাকে। রোহিঙ্গাদের ব্যাপারে যেটা আছে হচ্ছে যে ওদের ভাষ্য অনুযায়ী ওরা বলে হচ্ছে যে এরা হচ্ছে যে বাংলাদেশ থেকে বা হচ্ছে ব্রিটিশ আমলে এখান থেকে চলে আসে, 1000 বছর আগে পুরনো ইতিহাস তারা বলে, 1000 বছরের পুরনো। ওরা ওর পুরানো ইতিহাসটা ঘেটে এটাকে আমরা যেটা বলি ডিসইনফ্র্যাঞ্চাইজমেন্ট যেটাকে বলে, ওইটাকেই করতে চায়। এবং এই ডিসইনফ্র্যাঞ্চাইজমেন্টের প্রথম স্টেজ হচ্ছে, এবং আইরনিক্যালি এটা বলবো হচ্ছে ওদেরকে, এবং এটা হচ্ছে একটা বর্ণবাদ, বৈষম্যবাদ এবং ধর্মের ভিত্তিতে এখানে হচ্ছে একটা জাতিকে দলন পীড়ন বা নিপীড়ন যাই বলেন আপনি, জেনোসাইড তো বলাই হচ্ছে এখন। তো এখন ওরা সবকিছু ওরা করে আসছে, এবং এটার মধ্যে ওদের মদত যোগায় হচ্ছে 3টা গ্রুপ। আপনার যদি মানসিকতা ভাবে চিন্তা করেন, একটা হচ্ছে বামার জনগোষ্ঠী, যারা বলে হচ্ছে 56% যারা আছে, ওরা কিন্তু থাকে যে মিয়ানমারের মাঝখানে, এবং তার জন্য যে মাইনরিটি যারা আছে বা ডিফারেন্ট গ্রুপস গুলো আছে আউটলাইং এরিয়াতে আছে, উত্তর মিয়ানমারের দিকে, দক্ষিণ মিয়ানমারের দিকে। সো আপনি যদি বলেন যে ইয়াঙ্গুনে বলেন বা আপনার নেপাদাতে বলেন, ওখানে কিন্তু ওই রকম ভাবে রিপ্রেজেন্টেড না। 1, 2 হচ্ছে আপনার যে এখানে হচ্ছে যে টাটমাডাও যেটা আছে, যেটা হচ্ছে তহিদ স্যার বললেন যে মিয়ানমারের যে হুন্টা যেটা আছে, মিলিটারি যে রুলটা আছে, তাদের কাছে এখানে হচ্ছে যেখানে হচ্ছে স্ট্রং আর্ম ট্যাকটিক্স, এবং ওরা বিভিন্ন জনগোষ্ঠীর সাথে চেষ্টা করে দেখেছে। এবং রোহিঙ্গাদের বেলায় এখানে সুবিধা হচ্ছে যে ধর্মটা আলাদা, ওদের ধর্মটা আলাদা, সুতরাং ওদেরকে আরো বেশি ওদের হচ্ছে অনুপ্রবেশকারী করে বলে হিসেবে দেখানো যাচ্ছে। কিন্তু এটাও বলতে হবে যে মিয়ানমারের সাথে যে আপনি যে এখনকার যে নর্থ রাখাইন স্টেটটা আছে, ওটা কিন্তু অনেক দিন ধরে কিন্তু আলাদা একটা রাজ্য ছিল। 100 বছর আগে মিয়ানমারের মধ্যে ইনকর্পোরেটেড হয়েছিল, তারপর ওটা ব্রিটিশদের আন্ডারে চলে আসে। এখন ওখানকার যে অধিবাসীদেরকে ওরা, এবং এখন দেখা যাচ্ছে যে আরাকান আর্মিরও একটা ব্যাপার আছে যে বৌদ্ধ রোহিঙ্গাদের সাথে হচ্ছে ওদের সাথে এখন একটা কনফ্লিক্ট হচ্ছে। এমন না যে শুধু মুসলমানদের সাথে, কিন্তু মুসলমানদেরকে ওরা একসাথে এখানে উৎখাত করে দিয়েছে। এবং 3 নম্বর হচ্ছে আপনি দেখবেন হচ্ছে যে ওদের যে বুদ্ধিস্ট ক্লার্জি আছে, বৌদ্ধ পণ্ডিত সবাই না, কিন্তু ওদের যে এখানে একটা সার্টেন গ্রুপ আছে, তারা হচ্ছে যারা হচ্ছে এই পারসিকিউশনের মধ্যে ইনভলভড আছে। আর মিয়ানমারে যেটা আছে, যেটাকে বলি রোগ স্টেট মাইন্ডসেট, যেটা হচ্ছে যে আমরা যে সাউথ ইস্ট এশিয়ার ওরা নর্থ কোরিয়া বলি সবসময়, কারণ ওদের মাইন্ডসেটটাই হচ্ছে এইরকম যে জিওস্ট্র্যাটেজিক্যাল রিজনে ওরা হচ্ছে যে চায়নার একটা সাপোর্ট পায়, এবং ইদানিং কালে যখন হচ্ছে ইন্ডিয়ার এনগেজমেন্ট আসছে, আসিয়ান দেশগুলো আছে, জাপান ট্যাপান সবাই হচ্ছে ওদের এখানে বিনিয়োগ করছে এখন আপনাকে, এবং এটা কিন্তু ওরা বহু বছর ধরে করে আসছে। এবং ওরা ওদের যে জিনিসগুলো বলে যে ওরা হচ্ছে আমাদের দেশের নাগরিক না, কিন্তু এবং আমি সবচেয়ে ভালো উদাহরণ দিই যে আমি কেন এই অনগোয়িং এই যে এখন যে সামনে যে টকস হবে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দিহান, যে ওরা হয়তো কিছু টোকেন কিছু একটা রিপ্যাট্রিয়েশনের কথা বলবে। কারণ এখানে আমি জাস্ট একটা বলি, এই সামনে কিছুদিন আগে ইলেকশন হলো নভেম্বরে ওখানে একটা দল আছে, রাজনৈতিক দল আছে এটা, এবং ওটার নাম হচ্ছে যে আপনার DHRP, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পার্টি, এবং এটা হচ্ছে রোহিঙ্গাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং ওদের নেতার নাম হচ্ছে কিয়ান মিউ, বেশ নাম করা। 1990 সালেও কিন্তু মিয়ানমারের ইলেকশনে কিন্তু উনি দাঁড়িয়েছেন এবং জিতেছেন অং সুচির সাথে, কিন্তু উনি ওখানে সাপোর্ট দিতেন। 2015-তে ওনাকে বার করে দেওয়া হলো, মানে আপনি নাগরিক নন তো আপনি করতেই পারবেন না, 47 বছরের জেল দেওয়া হলো। টাইম ম্যাগাজিনে তার ছেলে বিশাল বড় একটা আর্টিকেল আসে। 2020 সালে উনি দাঁড়াতে গেলেন, হি ওয়াজ বার্ড। এত বড় মাপের একজন পলিটিশিয়ান, রোহিঙ্গাদের মধ্যে রাজনৈতিক যে ডেমোক্রেটিক একটা স্পেস বা ইলেকটোরাল স্পেসে যিনি রিপ্রেজেন্ট করে, তাকে যদি বার করে দেওয়া হয়, তাকে যদি এক্সক্লুড করে দেওয়া হয়, তাহলে বাকিদের নিয়ে আমরা কি আশা করব? যাদেরকে ওরা বলছে ওরা অটোমেটিক্যালি ওদের নাগরিক না। এবং প্রথমত হচ্ছে এটা ডিহিউম্যানাইজ করা, তারপর থেকে ডিসইনফ্র্যাঞ্চাইজ করা, তারপর হচ্ছে ওদেরকে এখান থেকে কান্ট্রি থেকে এখানে হচ্ছে একেবারে সরিয়ে দেওয়া। এটাই তো ওদের কাজ। ওরা মনে করছে বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে, ওরা বাংলাদেশেই চলে যাবে। এবং ওদের ভূ রাজনৈতিক কারণে ভারত বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, ডিগ্রিজ অফ
অ্যাকসেপ্টেন্স বা সাইলেন্ট অ্যাকসেপ্টেন্সের জন্য ওরা হচ্ছে একটা ওদের হাতটা শক্ত হয়েছে। এখন কেন ওরা হঠাৎ করে একটু নড়ে চড়ে আসছে? আমি দিদি শুধু একটা কথা এখানে বলে দিচ্ছি, একটা পার্সপেক্টিভ এখানে অ্যাড করি। এর একটা তো হচ্ছে নিশ্চয়ই ওয়াং ই যেটা আছে যে চায়না তার প্রেস্টিজটাকে এখানে আপহোল্ড করতে চাচ্ছে, এবং 2 নম্বর হচ্ছে যে যেহেতু বললেন এখানে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো, এবং ওরাও চাইছে না যে অন্য এক্সটার্নাল ফ্যাক্টর আসুক, নেমলি হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বা এখানে ওয়েস্টে এখানে যদি এখানে ঢুকে না যেতে চায়, তার জন্য চায়না এখানে ইনভলভমেন্টটা বেড়ে গেছে। এবং দুইটাই যেহেতু বিআরআই বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভে যে মিয়ানমার বলেন বা বাংলাদেশ বলেন, দুইজনেই যেহেতু মেম্বার কান্ট্রিজ, তো এদের মধ্যে এই সংঘাতটা যদি হয় বা এদের মধ্যে যে একটা এই টানপিরান আছে, এটাকে থামাতে যাচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটাই শুধু, যুক্তরাষ্ট্রে যে হালের নির্বাচনে যে জো বাইডেন চলে আসছেন, জো বাইডেনের ফরেন পলিসি প্ল্যানকে কিন্তু হিউম্যান রাইটস, মানবাধিকার কিন্তু এটা বিশাল বড় একটা জিনিস, এবং ওরা ভয় পাচ্ছে যে এটার উপর যদি আবার স্যাংশনস আসে বা এটার উপর চাপ আসে, বা হচ্ছে যে চীনা বিনিয়োগ যেখানে হয়েছে তার জন্য ওদের উপর আরো বেশি কিছু আসে, তার জন্য ওরা কিছু টোকেন, কিছু সিম্বল, আমার মনে হয় এবার এই যে বললেন না 8,40,000-এর মধ্যে দেওয়া হয়েছে, এখানে ওরা 42,000 বলেছে ভেরিফাই করতে পেরেছে, এর মধ্যে হয়তো 28,000 নিতে চাইবে, এবং এর মধ্যে আবার ঝামেলা আছে, ওরা যাদেরকে নিতে চাইবে ওদেরকে আবার ফ্যামিলি বলছে স্প্লিট করে দিবে, বাপ মার কাছ থেকে ছেলে মেয়েদেরকে আলাদা করে নেবে। তো এর জন্য কে যাবে কেন? অনুকূল পরিবেশটা হবে না। তো মিয়ানমারের যে মানসিকতা আছে, ইতিহাসকে বিকৃত করা, মানুষকে ডিহিউম্যানাইজ করা, এইটা যতক্ষণ না এটা ঠিক করা হচ্ছে, তাহলে এই সমস্যার তো আশু সমাধান আমি দেখছি না। আরো শুনবো পারভেজ করিম আব্বাসী। আমি একটু আসিফ মনিরের কাছ থেকে শুনে নেই। 78-এ যখন বাংলাদেশে প্রথম এরা ঢুকতে থাকে, রোহিঙ্গারা ঢুকতে থাকে, তারপরে তো প্রায় যত সংখ্যক রোহিঙ্গা ঢুকেছিল প্রায় সকলেই প্রথম দফা চলে গেছে। তারপরে আবার 91-92 দিকে দ্বিতীয় দলটি এসেছে, সেখানে কেউ গেছে, ফেরত এসেছে, আসা যাওয়ার মধ্যে ছিল। 78-এর একেবারেই ফেরত যাওয়ার কারণটা কি আমরা জানি? মানে কেন গেল, সফলভাবে গেল? সেখানে আমাদের উদ্যোগটা কি খুব ভালো ছিল, নাকি ওইদিকে মিয়ানমার অতটা প্রতিহত করেনি? দুটোই হয়তো কিছুটা, কিন্তু যেটুকু জানা যায় যে এখানে মানে যেমন এখন আস্থাহীনতার জায়গাটা কেন তৈরি হয়েছে, কারণ ওখানের চূড়ান্তভাবে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি মিয়ানমারের রাজনৈতিক এবং সামরিক অবস্থানে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে দেখা গেছে যে প্রত্যেকবারই যখন এখানে অনেক সংখ্যায় মানুষ এসেছে, এবং 78-এর আগেও কিন্তু এসেছে বিভিন্ন সময়, কিন্তু বড় মাপে হয়তো কয়েকটা সময় এসেছে, এবং যে সময়গুলো, সেই সময়গুলোতে ওদের উপরে অত্যাচার, নিপীড়ন, হত্যা, এই ঘটনাগুলো বেড়ে গেছে। আমরা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে যদি চিন্তা করি, 90s-এ তো কিছুটা হয়েছে, 92-তে এসছে, তারপরে 2016 এবং তারপরে 17-18-তে হয়েছে। তো যখনই বড়ভাবে তাদের উপর নিপীড়ন গুলো হয়েছে, তখনই কিন্তু এই আশার প্রবণতা জায়গাটা তৈরি হয়েছে বেশি, এবং সেই জায়গা থেকে আস্থাহীনতা। 78-এর কথা যদি বলেন, হয়তো সেই সময় কিছুটা তার আস্থা মনে হয়েছে যে ঠিক আছে আমরা যদি ফেরত যাই, এবং সেখানে আন্তর্জাতিক ভাবে এবং UNHCR ছিল, উভয় রাষ্ট্রের জায়গা থেকে হয়তো কিছুটা অবস্থান ছিল, কিন্তু সেখানে সেটা দেখা গেছে সাময়িকভাবে তারা ফেরত যাচ্ছে। তখন যে আস্থার জায়গাটা ছিল সেটা পরবর্তীতে ভেঙে গেছে, এটুকুই এখন পর্যায়ে সেটা বলা যেতে পারে। আর তারপরে 92-এর পরের যেই সিনারিওটা, তখন একেবারে আপনি ওখানে ফিল্ড লেভেলে আপনি কাজ করেছেন, সেখানকার সেই সময়টা কেন যাওয়া আসা, ফেরত আসা, বাংলাদেশে মিশে যাওয়া, সেটা কি সহজ হয়ে গেছে বা হতে দিয়েছি আমরা? আসিফ মনির। এখন তার আগে পর্যন্ত যদি আমরা চিন্তা করি, আমরা যদি 2016-র আগে পর্যন্ত চিন্তা করি, ওই সময় কিন্তু একটা আদমশুমারিও করা হয়েছে ওখানে, আমাদের এখানে পরিসংখ্যান ব্যুরো সেটার সাথে যুক্ত ছিল 14-15 সালের দিকে, যেহেতু তখনও বলা হচ্ছে যে 3 থেকে 5 লাখ বলা হচ্ছিল। তো সেটার একটা পরিসংখ্যান কিন্তু রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে, কক্সবাজার শুধু না, চট্টগ্রাম সহ পুরো বেল্টে, এমনকি বরিশাল, পটুয়াখালীতেও আছে কিনা। এবং তখন জরিপে যেটা ইন্টারেস্টিং ভাবে বেরিয়ে এসেছে যে 50-এর দশকেও কিন্তু এখানে এসেছে রোহিঙ্গারা, এবং এখানে যেই সুযোগটি আসলে মিয়ানমার নেয়, যে এই আদান প্রদানের মধ্যে তারা বলে যে বাংলাদেশ থেকে গেছে, কিন্তু ওই দিক থেকেও আসার যে প্রবণতাটি, এবং একটা তো নৃতাত্ত্বিক একটা যোগসূত্র আছেই, এখানে যে রোহিঙ্গারা আছে তাদের ভাষাগতভাবে
সামাজিক সাংস্কৃতিক ভাবে, তারপরে ধর্মীয় ভাবে আমাদের কক্সবাজার অঞ্চলের মানুষের সাথে কিছুটা তো তাদের সামঞ্জস্য রয়েছে, এবং যেই কারণে 90-এর দশক বলেন এমনকি 2015 পর্যন্ত এক ধরনের সহনশীলতা ছিল, স্থানীয় জনগণের মধ্যেও ছিল, এবং সেখানে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি, আত্মীয়তা, এই জায়গাগুলো কিছুটা হলেও তখনও সহজ ছিল। এখনকার যে পরিস্থিতি সেটা তখন একটু আলাদা ছিল, এই কারণে যে যেই হারে সেখানে মানুষ ছিল সেখানে এক ধরনের একটা সহমর্মিতার জায়গা ছিল। একটা হচ্ছে যে তারা ওখানে নিপীড়িত হয়েছে, একটা নিপীড়িত জনগোষ্ঠী এখানে এসেছে, হচ্ছে যে অনেক দিক থেকে তারা মিল খুঁজে পেয়েছে, ভাষাগত ভাবে, সামাজিক সাংস্কৃতিক চর্চার জায়গা থেকে, ধর্মীয় ভাবে, কাজে তখন সহজভাবেই সেটা মেনে নেওয়া গেছে। যেটা বলছেন যে নেটিভদের একটু সহযোগিতা পেয়েছে আপনি বলতে চাইছেন, কিন্তু রোহিঙ্গারা যখনই আসুক না কেন সেটা তো একটা রিফিউজি স্ট্যাটাস নিয়ে আগে পর্যন্ত, মানে 91-92 তার পরবর্তীতে 2016-র আগে পর্যন্ত যা ছিল সবই তো রিফিউজি স্ট্যাটাস ছিল। সেক্ষেত্রে নেটিভদের যতই সহযোগিতা সহমর্মিতা হোক না কেন, তাহলে কি তারা কি মিশে যেতে পারে, নাকি এটা আমরা অনেকটা আসলে ছেড়েছি? না, আসলে পুরোপুরি রেফিউজি স্ট্যাটাস এখনো কিন্তু দেওয়া হয়নি। যে ভাষাটি ব্যবহার করা হয়েছে তখনও কিছুটা এখনো আছে, সেটা হচ্ছে রেজিস্টার্ড আর আনডকুমেন্টেড, এই দুটা ভাষা ব্যবহার করা হয়েছে। এখন সেখানে বলা হচ্ছে যে বাস্তুচ্যুত, এবং সেখানে বলপূর্বক বাস্তুচ্যুত, এই ভাষাগুলো এসেছে। কিন্তু রেজিস্টার্ড রেফিউজি যদি বলেন, যাদেরকে ইউনিটসের আওতায় কিছুটা হলো রেফিউজি স্ট্যাটাসের মতো দেওয়া হয়েছে, যদিও বাংলাদেশ কিন্তু যেহেতু রেফিউজি কনভেনশনে সই করেনি, সরকার কিন্তু এখনো কাউকেই সেই রেফিউজি স্ট্যাটাস দেয়নি। কিন্তু যেটা বলা হচ্ছে রেজিস্টার্ড হিসেবে যদি থাকে, যাদের একটা আইডি কার্ডের মতো দেওয়া হয়েছে, সেটা কিন্তু 30 থেকে 35 হাজারের বেশি না। এটা কিন্তু 2015-তেও তাই ছিল, এখনো তার চেয়ে খুব বেশি কিন্তু পরিবর্তন হয়। যেটা হচ্ছে যে এখন বাকি যে 10 লাখের কথা এখন বলা হচ্ছে, তখন হয়তো 3 লাখ ছিল, তাদের একটা তালিকা তৈরি হয়েছে, কিন্তু 30-35 হাজারের বেশি কিন্তু এখনো ওই স্ট্যাটাসটা তাদেরকে দেওয়া কখনোই হয়নি, সরকার কখনোই সেটা দেয়নি। ইউনিটসের কেউ সে দায়িত্ব দেওয়া হয়নি, সরকারও সেটা স্বীকার করেনি। সেই অবস্থান কিন্তু এখনো আছে। তার মানে ওই 30-35 হাজারেরও তো মানে আমাদের মেইন স্ট্রিমের সঙ্গে আত্মীয়তা সখ্যতা করার কোনো সুযোগ নেই, সেটা রেজিস্টার্ড, আনডকুমেন্টেড, ডকুমেন্টেড, নিউলি রেজিস্টার্ড, যাই হোক না, যেই নামেই ডাকি না কেন, সেটাও সেখানে সমস্যাটা কিছুটা আছে যে যারা আনডকুমেন্টেড বলা হচ্ছে, সেখানে এখন তো ঠিক আছে একটা তার কাটার বেড়া দেওয়া হচ্ছে, কিন্তু সেটাও আসলে কোনো সমাধানের জায়গা নয়। তারা এত বিশাল সংখ্যায় জনগোষ্ঠী সেখানে রয়েছে যে তারা যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে একটা সম্পর্ক তৈরি হতে পারে। তারা মানুষ, তো মানুষের সম্পর্ক, একটা বাজারে গেলে যদি উখিয়ার কথা চিন্তা করেন, কুতুপালং বাজার বা টেকনাফ বাজারে তো বিভিন্ন কারণে মানুষজনকে যেতে হচ্ছে, সেখানে বাংলাদেশিও আছে, রোহিঙ্গারও আছে, কাজে তাদের মধ্যে যোগাযোগ গুলো হচ্ছে, ভাষা একই ভাষায় তারা কথা বলতে পারছে, কাজে যত সময় যাচ্ছে বা যাবে তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়ার জায়গাটা তৈরি হবে, টেনশনও বাড়বে, আবার একটা বোঝাপড়াও তৈরি হবে। সেটা কিন্তু খুব একেবারে মানে নিয়ম করে মেপে তারা চিন্তা করছে যে আমরা এখানে বাংলাদেশে থেকে যাবো, মিশে যাবো, তা কিন্তু না। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে, যত সময় যায় একটা জায়গায় তারা থিতু হয়ে যায়, যেহেতু দীর্ঘায়িত হয়, তখন দীর্ঘায়িত হলে এটা অটোমেটিক জায়গায় তাদের এক ধরনের সহজভাবে গ্রহণযোগ্যতার জায়গায় চলে আসে। না, নিয়মতান্ত্রিক ভাবে তো তারা করবে না, কিন্তু এই দিক থেকে আমরা যারা এখন, আমরা যদি 3 পক্ষের কথা বলি, 3 পক্ষের মধ্যে বাংলাদেশ তো একটি পক্ষ, এবং বাংলাদেশের জন্য এখন রোহিঙ্গা ইস্যুটা সত্যি একটা বোঝার মতন একটা ব্যাপার। কিন্তু এই যে লম্বা সময় ধরে আমরা মানবতা ইত্যাদি নানান কারণেই নিতে হচ্ছে, তাদেরকে দেখতে হচ্ছে ইত্যাদি, কিন্তু সেখানে তো সাবধানতা বোধহয় আমাদের তরফ থেকেই বেশি হওয়ার কথা ছিল। সেখানেও কোথাও আমরা গাফিলিত করে এসেছি, ঐতিহাসিকভাবে সেটা করেই যাচ্ছি কি না, এই আলোচনাটুকু শুনবো, এই প্রশ্নের আলোচনাটুকু শুনবো। রাত 10টার সংবাদ শিরোনামগুলো একটু জানিয়ে দিব তার আগে। বেশিরভাগ পৌরসভায় নৌকার মেয়র, সিরাজগঞ্জে জয়ের পরই কাউন্সিলর খুন। দেশে টিকা দেওয়ার রেজিস্ট্রেশন অ্যাপ হবে 7 দিনের মধ্যে। ভারতে টিকা দেওয়া শুরু।
18 সদস্যের দল ঘোষণা, বিসিবির দলে 3 নতুন মুখ। রাত 10টার সংবাদ শিরোনামগুলো শুনছিলেন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আমরা আছি। 3 পক্ষের রোহিঙ্গা ইস্যু শিরোনাম নিয়ে কথা বলছি। একটা বিরতিতে যাব, বিরতির পরে যে আলোচনা সূত্রপাত আমরা করেছি যে আমাদের দিক থেকে কোনো প্রস্তুতি বা সাবধানতার কম ছিল কিনা, বা সেটা ইতিহাসের ধারাবাহিকতায় এখনো চলছে কিনা, মাসুদ করিমকে দিয়ে শুরু করব, তবে বিরতির পরে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা 3 পক্ষের রোহিঙ্গা ইস্যু, এই শিরোনাম নিয়ে কথা বলছি। মাসুদ করিম, বিরতিতে যাবার আগে আপনার কাছে প্রশ্ন ছিল আসিফ মুন্নিরের কথার সূত্র ধরে। না, এখানে যে প্রসঙ্গগুলি আলোচনা হয়েছে সেটা হলো যে 78 সাল বা 91 সাল যে কারণে এসেছিল, যে কারণে ফিরে গেছে। 35,000-এর কথা বলছিলেন আসিফ মুন্নির, যে কম বেশি 35,000 রেজিস্টার। না, ওটা তো আছে, ওটা যারা ক্যাম্পে আছে ওরা তো এই শরণার্থী স্ট্যাটাস পেয়েছেন ওই সময় যারা ক্যাম্পে ছিল, বাকিরা শরণার্থী স্ট্যাটাস পান নাই। স্ট্যাটাস পাক বা না পাক, আমি যেটা বলতে চাচ্ছি যে রোহিঙ্গারা আগের যে পরিস্থিতিতে এসেছিলেন এইবারের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। এইবার কিন্তু তারা এথনিক ক্লিনজিংয়ের শিকার হয়েছেন। জাতিসংঘই বলছে যে এরা জাতিগত নিধন, মানে তারা 2 কারণে। এখানে একটা হইল যে ওরা বুদ্ধিস্ট মেজরিটি কান্ট্রি, সংখ্যালঘু মুসলিমদের বিতরণ করেছে। আর সেকেন্ড কারণ হইল একটা স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, যেখানে আমরা এখানে প্রচুর রাখাইন রাজ্যে ইকোনমিক অ্যাক্টিভিটিস, যেখানে চাইনিজ অ্যাক্টিভিটিস আছে, ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস আছে, এবং একটা খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গাটাকে একেবারে ক্লিন আপ করে তারা যেভাবে মানে শান্ত করতে চাচ্ছে, সেরকম একটা মানে পলিসি। এখানে মূল বিষয়টা আসলে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, আর স্ট্র্যাটেজিক কথা বলছি। মিয়ানমারের কি অন্য কোনো প্রান্তে কোথাও কোনো মুসলমান নাই? না, অন্য কোনো প্রান্তে আছে, কিন্তু আমি না, রোহিঙ্গা ওখানে অন্যান্য যেখানে এবার সংঘবদ্ধ কিন্তু নাই। অন্যান্য মুসলমানরা যেখানে মনে করেন ইয়াঙ্গনে ফর এক্সাম্পল, দে আর সিটিজেন। রোহিঙ্গারা তো এখানে কোনো সিটিজেনশিপ নাই, তাদেরকে তো তারা মনে করে বাঙালি বহু বছর পর। এবং মানে অনেকে মাথার মধ্যে এই জিনিসটা মানে প্রশ্ন নিশ্চয়ই মানুষের মাথার মধ্যে ঘুরপাক খাবে যে এটা একটা স্ট্র্যাটেজিক কারণ, এবং অর্থনৈতিক কর্মকাণ্ড তো অবশ্যই। ইতিমধ্যে আমরা জানি যে ওই জায়গাটা, ওই বেল্টটা, যে রাখাইন স্টেট যেখান থেকে তারা বিতাড়িত হয়েছে, সেই জায়গা কি পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে, ডিপ সি পোর্ট ইত্যাদি নানান কিছু, এবং সবই চাইনিজ ফাইন্যান্স। ওখানে যদি মানে একদম হাইপোথেটিক্যাল যে ওখানে রোহিঙ্গা মুসলিমরা নাই, অন্য কোনো জাতিসত্তার মানে অন্য কোনো ধর্মীয় বা তাদের তো শান, চীন ইত্যাদি নানান কিছু, তাদের আধিক্য থাকতো, তাইলে কি ক্লেনজিং ব্যাপারটা হতো? সেটা একটু কঠিন হতো। কারণ কি তারা কঠিন হতো, কারণ সেক্ষেত্রে তাদের তো সিটিজেনশিপ আছে, তারা হয়তো সেখানে একইভাবে যেখানে চাইনিজ সীমান্তে বা অন্যান্য সীমান্তে তারা ফাইট করছে, সেখানে তারা এখানে ফাইট করতো। আর এখানে তো আমরা এইভাবে তাদেরকে হেল্প করি নাই যে তোমরা এনে ফাইট করো। ওখানে তো আপনার থাইল্যান্ডের সাথেও তো আছে ওদের সীমান্ত, চায়নার সাথেও আছে। এই সমস্ত সীমান্তগুলিতে তারা যাতে সীমান্ত পেরিয়ে ওই দেশে না ঢুকে পড়ে সেই ধরনের সাপোর্ট তারা দিচ্ছে। কিন্তু আমরা যে আশ্রয়টা দিয়েছি এটা মানবিক। আমরা কিন্তু তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়া এমন হেল্প করি নাই যে তুমি বার্মিজ সরকারের সাথে সংগ্রাম করো, কারণ সেটাও আমাদের জন্য লোকসানই হইতো, কারণ আমরা তো একটা ইস্ট এশিয়ার সাথে ভালো সম্পর্কটা চাই। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে এইবার যত বেশি ইন্টারন্যাশনালাইজেশন হয়েছে সেটা কিন্তু 90s বা 70s এত বেশি হয় নাই। বাইল্যাটারালি একটা আপসপার মধ্যে দিয়ে ওই সময় এসেছিল ইকোনমিক কারণে, বেশিরভাগ ক্ষেত্রে যে অর্থনৈতিক কর্মসংস্থানটা বা এই সমস্ত কারণে। তো কক্সবাজারকে ওরা বলতো দুবাই, তো সেই রকম একটা
লুক্রেটিভ প্লেসে আসছিল একটা দরিদ্র ক্লিষ্ট এলাকা থেকে। এখন ওই এলাকা ডেভেলপ হয়ে গেছে, এই এলাকায় সেরকম ইয়ে নেই, কিন্তু এখন এসছে রাজনৈতিক কারণে, এখন এসেছে নির্যাতনের শিকার হয়ে, এবং এখন এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে এসেছে। সুতরাং এইবার পাঠানোটাও কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, কারণ ইন্টারন্যাশনাল পক্ষগুলি এক জায়গায় নাই, এক প্ল্যাটফর্মে নাই, একসাথে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আজকে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তারা বসেছে, তখন চায়না মাথা নাড়ছে না, তারা ভেটো দেবে। তাহলে তারা যেহেতু একটা মানে স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদে, তাদের ভেটো ক্ষমতা আছে। তখন আমরা বললাম ঠিক আছে, তোমরা যখন ওইখানে ভেটো দিচ্ছ তাইলে হেল্প করো তারা যাতে চলে যায়। এখন তারা এক ধরনের এনগেজমেন্টে আসছে না, ঠিকই, আপনি যেটা কিন্তু বলছেন সেটা যে fault এইবার আসছে না। বোধহয় অনেক বেশি ইন্টারন্যাশনালাইজড হয়েছে এই ইস্যুটা, সেটা ৭৮-৯২ বা তারপরে লম্বা সময় ধরে এই আসছে এই যাচ্ছে। বাংলাদেশেও একেবারে দ্বিপাক্ষিক আলোচনা করে লট ধরে পাঠানোর মতো খবরও তো আমরা করেছি, কিন্তু যখন নাকি জাতিসংঘের বিশেষ কোর্ট হলো গণহত্যার দায় আসলে মিয়ানমারের উপরে, তারপরেও কি জবাবদিহিতার মধ্যে কি আনা যাবে মিয়ানমারকে? মানে আসলে এই জাতিসংঘের কাছেও বা কতটা দায়বদ্ধ মিয়ানমার? আমি একটু তহিদ হোসেন স্যার একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আমি একটা ছোট্ট তথ্য দিয়ে তারপরে আমার বাকি বক্তব্যটুকু দিই। এক হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে আসলে রাখাইন রাজ্য মিয়ানমারের অধীনে ছিল জাস্ট 42 বছর, 100 বছর, জাস্ট 42 বছর ছিল। কারণ প্রথম অ্যাংলো বার্মিজ ওয়ারের পরেই কিন্তু এটা আবার ব্রিটিশদের অধীনে চলে আসে। মাঝে জাস্ট 42 বছর তারা পরাধীন ছিল, বার্মার অধীনে ছিল। এই যে প্রথম আগে যে আন্তর্জাতিকীকরণ হয় নাই, পরে হয়েছে, এবারে বেশি হয়েছে, তার কারণ হলো যে আগে প্রথমবারে বিশেষ করে আমরা দ্বিপাক্ষিক ভিত্তিতে সমাধান করে ফেলতে পেরেছিলাম, কাজে আন্তর্জাতিকীকরণের প্রয়োজন ছিল না। দ্বিতীয়বারে কিন্তু আমাদের সাফল্য খুবই সীমিত ছিল, কারণ একটা ফ্যাক্টর যেটা এখন উল্লেখ করিনি, এটা করা প্রয়োজন, সেটা হলো যে 82 সনের আইন। কারণ এর আগে কিন্তু স্বীকৃতি দিচ্ছিল না, আবার দিচ্ছিল, কারণ যেটা বলা হয়েছে যে ইলেকশনে তারা পার্টিসিপেট করছিল নাগরিক হিসাবে, কিন্তু 82 সনের আইনে গিয়ে কিন্তু তাদেরকে ক্লিয়ারলি বলা হলো যে এত সনের আগে যারা এখানে ছিল না তারা নাগরিক না, সেটা প্রমাণ করা খুবই কঠিন কাজ। এটা হলো একটা কারণ। এবারেও কিন্তু আন্তর্জাতিকীকরণ বাড়ার প্রধান কারণটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথমে চেষ্টা করেছি এটাকে দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে, কিন্তু এবার যেটা আমরা বলেছি যে আমার পূর্ববর্তী যারা আলোচনা করেছেন তারাও বলেছেন যে প্রেক্ষিত ছিল সম্পূর্ণ ভিন্ন। এবার তারা একটা জেনোসাইডে গেছে, যেটা আগের বারে ছিল অ্যাট্রোসিটি, অত্যাচার, অবিচার। এবার কিন্তু তারা এথনিক ক্লিনজিং এর জন্য জেনোসাইড করেছে, তারপরে যাতে এথনিক ক্লিনজিং হ্যাঁ প্রমাণিত। এটা হলো কারণ। তবে এবারে কারণটা আমি কিন্তু একটু দ্বিমত যদি পোষণ করি, যে অর্থনৈতিক কারণ। দেখুন, অধিকারহীন যখন একটা জনগোষ্ঠী থাকে, এরা যেরকম ছিল ওখানে ছিল, কিন্তু এক ধরনের অধিকারহীন। তারা কিন্তু আপনি যদি অর্থনৈতিক কর্মকাণ্ড ওখানে ইনভেস্টমেন্ট ইত্যাদি বাড়ে, তাদেরকে কিন্তু আরো কম পয়সায় কাজে লাগানো যায়। যাদের অধিকার বেশি আছে তারা কিন্তু বেশি বেতন ভাতা দিয়ে বেশি হয়। কাজেই আসলে যদি এখানে ব্যাপক আকারে কর্মসংস্থান সৃষ্টি হতো, এবং এটা খুব ঘনবসতি এলাকা নয়, সেক্ষেত্রে কিন্তু বরং এদেরকে একটা পুল অফ চিপ লেবার হিসাবে চাইনিজরা ব্যবহার করতে পারতো। আমি বরং বলবো যে এখানে ওই যে তারা আমাদের না, এই যে একটা বামারদের যে একটা নাকুচু ভাব, এবং এই যে এবারের দফায় তাদেরকে এই এলাকা থেকে বহিষ্কার করে দিয়েছিল, তবে মুসলমানদেরকেও রাখলাম না, এই মানসিকতাটা বেশি কাজ করেছে বলে আমার মনে হয়। আসলে এই তাদেরকে এখানে রাখলে তাদের যে খুব অসুবিধা হতো সে অবস্থায় আমি মনে করি না, কিন্তু তারা এই দীর্ঘদিনের যে পরিকল্পনা যে কমপ্লিটলি এদের হাত থেকে রক্ষা পাবে, তারা মানে এদের হাত থেকে বেঁচে যাবে, সেটাই কাজ করেছে এখানে। ইউএন এর কথা যেটা বলা হচ্ছে, ইউএন কিছুই করতে পারবে না। ইউএন কিছুই করতে পারবে না এই কারণে যে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে গেলে, কারণ মিয়ানমারের যে পলিটিক্যাল পাওয়ার স্ট্রাকচার, সেখানে মিলিটারি খুবই গুরুত্বপূর্ণ, এবং তারা শক্তির ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। তাদেরকে বুঝিয়ে কোনো কিছু করা যাবে না। এবং শক্তি ব্যবহার করতে পারে কে? শক্তি একমাত্র
করতে পারে ইউএন সিস্টেমের মধ্যে, শুধু ইউএন সিকিউরিটি কাউন্সিল। তো নিরাপত্তা পরিষদ কোনোদিনই কিছু করতে পারবে না এই কারণে যে ওখানে দেশ দাঁড়িয়ে আছে ভেটে দেওয়ার জন্য, ওখানে কোনো কিছুই হবে না। কাজেই ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে হয়তো কিছু প্রস্তাব পাস হবে, হয়তো মানে আমাদের এবং রোহিঙ্গাদের সমর্থন বাড়বে, কিন্তু সত্যিকার অর্থে তাদেরকে যে মিয়ানমারের উপর চাপিয়ে দেওয়া কিছু সিদ্ধান্ত, সেটা কোনো অবস্থাতেই করতে পারবে না। মানে ওই আর ইউএন একটা প্রসঙ্গ এখানে বলছিলেন, জি স্যার, জি স্যার, আপনি শেষ করলেন। একটা প্রসঙ্গ যেটা মাসুদ করিম বলছিলেন, ওই যে আমরা তো অন্যান্য যেমন অস্ত্র দিয়ে সাহায্য করছে গোষ্ঠীগুলিকে যাতে করে তারা ওখানে টিকে থাকতে পারে, আমরা সেটা করিনি। সত্য, আমরা সেটা করিনি, কারণ আমরা আসলেই চাই না সেই পরিবেশ সৃষ্টি হোক। কিন্তু আমি অনেকদিন যাবতীয় একটা কথা বলে আসছি, যদি কারো কাছে অন্য কোনো বিকল্প তথ্য থাকে আমাকে দয়া করে দিতে পারেন। আমি কোনো উদাহরণ দেখিনি যেখানে এই ধরনের অপরাধ সংগঠনের পরে শান্তিপূর্ণভাবে সেটা সমাধান হয়েছে। কোনো উদাহরণ নেই পৃথিবীতে। এই ধরনের ঘটনা যেখানেই ঘটেছে সেখানেই বল প্রয়োগ অথবা অশান্তির মাধ্যমে সেটা সমাধান হয়েছে। মানে আমি আশাবাদী। জি স্যার, ইউএন এর কথা বলছিলেন যে ইউএন এর নিরাপত্তা পরিষদের জায়গায়, সেখানে চায়না তো চুপ করে বসে থাকবে, এবং ভারতও আসলে রোহিঙ্গা ইস্যুতে আমাদের সঙ্গে মাঝে মধ্যে এই মানবিক যেই সাপোর্ট, তার বাইরে আর কোনো আসলে রাজনৈতিক সাপোর্ট ভারতের কাছ থেকে পাওয়া যায়নি। ইস্যুটি একান্তই বাংলাদেশের ইস্যু, বাংলাদেশের মানবিক ইস্যু ইত্যাদি বলে ভারত সবসময় পার পেয়ে গেছে। কিন্তু ভারত তো নতুন হলেও মানে অস্থায়ী সদস্যও হয়েছে নিরাপত্তা পরিষদের। সেখানে কি ভারত ইন্টারেস্ট কোনো কাজ করবে না? ভারতের সাথেও তো বাংলাদেশের চরম বন্ধুত্বপূর্ণ, মানে সবচেয়ে দাবি করা হয় সবচেয়ে বন্ধুত্বের শ্রেষ্ঠ সময় পার করছে ভারত বাংলাদেশ। তাতে কোনো সন্দেহ নেই। আমরা তো এটা দুই পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে আছে আমাদের বন্ধুত্ব। কিন্তু বন্ধুত্ব যত কিছুই বলা হোক না কেন, আমি একটা কথা সবসময় ইনসিস্ট করি, এবং আমার প্রফেশনে, আমার প্রাক্তন প্রফেশনে যারা আছেন তারাও জানেন যে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক যে বিষয়াদি, সেটাতে এই মৌখিক বা আত্মিক সম্পর্ক এগুলি কাজ করে না, কাজ করে আসলে স্বার্থ। সেটা স্বার্থ ইমিডিয়েট স্বার্থ হতে পারে, দীর্ঘমেয়াদী স্বার্থ হতে পারে। ভারত গত 3 বছর আমাদেরকে যে এই বিষয়ে কোনো সহায়তা করেনি, তাতে করে কি ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে? একদম না। ভারত হিসাব করেছে যে আমাদেরকে যদি তারা এক্ষেত্রে সমর্থন নাও করে, তবু আমরা তাদের সাথে ভালো সম্পর্কই বজায় রেখে যাবো, কারণ সম্পর্কটা তো একমাত্রিক না, বহুমাত্রিক। অনেক কিছু, অনেক ধরনের স্বার্থ জড়িত। দ্বিপাক্ষিক সম্পর্কের কথা যদি বলি, মিয়ানমারের সঙ্গেও কি খারাপ হয়েছে আমাদের? মিয়ানমারের সাথে আমরা মুখে যদি বলি যে খারাপ হয়নি, কিন্তু আসলে তো খারাপ হয়েছে, কারণ মিয়ানমার এবং আমরা একটা ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ফোরামে একটা কোর্ট অফ লতে আমরা মুখোমুখি অবস্থানে আছি। কাজে সম্পর্ক খারাপ হবে। ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি ইত্যাদি, সেগুলোর কোথাও তো এটার কোনো ছাপ পড়েনি, যদিও এটা খুবই কম, মানে সেই ক্ষেত্রে খুবই সেটা খুবই সামান্য, এবং সেটা বর্ডার ট্রেড, যেগুলিতে স্থানীয় কিছু স্বার্থ জড়িত আছে, স্থানীয় কিছু মানুষের স্বার্থ জড়িত আছে। এটা এত সহজে আসলে ক্ষতিগ্রস্ত হয় না। পাকিস্তান ভারত যখন পরস্পরের শত্রু ছিল, তখনও কিন্তু বর্ডারে স্মাগলারদের মধ্যে এক ধরনের সুসম্পর্ক ছিল। তো এইগুলি মানে থাকেই। ঠিক স্যার, ঠিক বর্ডার স্মাগলিং সেটা নয়, মানে যেমন আমরা দেখেছি যে পরপরই যখন নাকি আন্তর্জাতিক আদালতে একদম চরম অবস্থা, তখন আবার দেখছি যে মিয়ানমার থেকে বাংলাদেশ চাল আনছে। এইগুলা তো আছে, তাতে আসলে বাণিজ্যে কোথাও কোনো প্রভাব পড়েনি সেই অর্থে। নিশ্চয়ই মিয়ানমার তো কোনোভাবে নির্ভরশীল নয়। আমি একটু পারভেজ করি, একদম না, বাংলাদেশ তো মোটেও নয় মিয়ানমারের উপর নির্ভরশীল। পারভেজ করিম আব্বাসী, এর আগেও তো চীনের হস্তক্ষেপে, মানে এই যখন নাকি খুব রমরমা ইস্যুটি, অর্থাৎ 2017, তখন আমরা দেখেছি যে একটা ছোট্ট গ্রুপ, যদিও যে আনুষ্ঠানিকভাবে অন্তত প্রত্যাবর্তন তো হোক, এই শব্দটি নিয়ে কিন্তু অনেকখানি এগিয়ে গেছিল। তারপরে যা অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার আলোকে এই ব্যাপারটাকে, এখনকার ব্যাপারটাকে, মানে যেটা মাসুদ করিম বললেন যে এক ধরনের মোমেন্টাম আনার জন্য আলোচনাটা স্থবির হয়েছিল। করোনার বছরে একেবারে মোটামুটি করোনা আক্রান্ত ছিল এই ব্যাপারটি, এখন সেটা একটু খোলার জন্যে। শুধুই কি এইটুকু, আপনি কি মনে করেন?
দিদি, যেটা মোটামুটি আমরা সবাই একমত যে মিয়ানমারের বিন্দুমাত্র বলবো না, কিন্তু মিয়ানমারের মোটামুটি সদিচ্ছা নেই এটা, এবং ওরা মনে করছে যে ওরা কোনো মতে কালক্ষেপণ করে এই দে উইল ডিলে, এবং ওরা আস্তে আস্তে এখানে হচ্ছে যে এখানে মানুষের এখানে একটা যেটা বলে যে মেমোরি অফ আ গোল্ড ফিশ, তারপর বিশ্বের অন্যান্য জায়গায় আরো অনেক রকমের ক্রাইসিস হবে, আস্তে আস্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখটা এখান থেকে সরে যাবে বা ওদের মনোযোগটা সরে যাবে, এটা হচ্ছে ওদের মেইন গোল একটা। কিন্তু এর মধ্যে এখন যেটা যেটা হয়ে গেছে, এই যে এখন ইউএস এবং আমি এর মধ্যে এখানে একটা ছোট্ট এখানে ইন্টারন্যাশনাল রিলেশনস এর একটা হালকা একটা অ্যাঙ্গেল নিয়ে আসছি, যে এই ট্রাম্পের আমলে বলেন যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে বিরোধটা আছে, বাইডেনের আমলে এখন হচ্ছে যে বিরোধের মাত্রাটা অন্যভাবে আসবে। এবং এখানে চীনের কে একটা মেইন একটা ক্রিটিসিজম হচ্ছে যে চীন হচ্ছে হিউম্যান রাইটস এর ব্যাপারে বা মানবাধিকারের উপরে তারা একটু হচ্ছে, আমি কি বলবো, ওদের এখানে ট্র্যাক রেকর্ডটা ভালো না, এটা হচ্ছে ওয়েস্টার্ন পারসেপশন, যেটা ওটা বলছে, যেটা চীন খুব সেন্সিটিভ। আর চীনের যে বিআরআই যেটা নিয়ে গেছে, যে রোডস কানেক্টিভিটি ইত্যাদি ইত্যাদি, চীনের যে সফট পাওয়ারটা প্রজেক্ট করছে, কারণ এই ইমেজটাকে কাউন্টার করার জন্য চীনের কিন্তু আস্তে আস্তে ওরা কিন্তু ওদের মধ্যে একটা হালকা হলো কনসেনসাস হচ্ছে। হ্যাঁ, জিও স্ট্র্যাটেজিক রিয়েলিটি হচ্ছে মিয়ানমারের মধ্যে ওদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে, ওদের এখানে ওদের এই সিতুয়েতে ইনভেস্টমেন্ট আছে পোর্টের দিকে, ওরা এটা হাতছাড়া করতে চাইবে না। মিয়ানমারের সাথে ওদের বেশ ঐতিহাসিক সম্পর্ক, সিভিলাইজেশন কম্প্যাক্টই বলতে পারে। কিন্তু চীন এটাও চাইছে যে এই মেসেজটা দিতে যে দেখো আমরা কিন্তু এখানে আমরা আমাদের স্টাইলে, আমরা পশ্চিমার মতো এইভাবে বলে করে না করে কোয়াইট ডিপ্লোমেসির মধ্যে আমরা একটা চাপটা করতে চাচ্ছি। আর এটা কতটুকু সফল হবে, কতটুকু আন্তরিক হবে, এটা দেখার বিষয়। কিন্তু এবং এটাও জানে যে হচ্ছে যে, এবং এদের যেহেতু সিমেকটা আছে, চায়না মিয়ানমার ইকোনমিক কোঅপারেশনটা আছে, এটা কিন্তু ইজ ভালনারেবল। কেন এখানে ডিফারেন্ট গ্রুপস আছে, আমরা জানি নর্দার্ন অ্যালায়েন্সের ব্যাপারে, আরাকান আর্মির ব্যাপারে, ওদের অ্যাটাকস হচ্ছে এসব ইনস্টলেশনের উপরে, এইসব জিনিসের ব্যাপারে রিজিয়নটা ভলাটাইল আছে। ইন্ডিয়ার আবার কালাদান মাল্টিমোডাল কানেক্টিভিটি প্রজেক্ট আছে, সাউথ কোরিয়া ইনভেস্টমেন্ট আছে। এখন এইসব জিনিসগুলোর জন্য এখন চীনও এখানে একটু সেন্সিটিভ আছে। কিন্তু বিপদ হচ্ছে হিউম্যান রাইটস এর উপরে এখানে চীন এখানে বলতে চাইবে, চায়না বলবে হচ্ছে রিজিয়নাল পিসের জন্য, চায়না যাবে রিজিয়নাল স্টেবিলিটির জন্য, এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের দেশগুলো কিছুগুলো হলেও চাইবে যে এটাকে ইউজ করে ওরা হচ্ছে এটাকে আপাতত আরবিট্রেট করার নাম করে ওরা ওদের ইনফ্লুয়েন্সটা বাড়ানোর জন্য। কিন্তু মিয়ানমার চাইছে দুইটাকে প্লে অফ করতে। এবং আমি আপনাকে আরেকটা অ্যাঙ্গেল বলবো যে সবচেয়ে আশ্চর্য বিষয়, আমরা সবাই বলি আবার ভুলেও যাই, ইনি হচ্ছে অং সুচি যে আছে, যে নোবেল প্রাইজ পেয়েছিলেন পিসের জন্য, শান্তির জন্য, যে গণতন্ত্রের এখানে হচ্ছে যে উনি এখানে মূর্তিমান অবতার হিসেবে ধরা হয়েছে, উনাকে কিন্তু যখন সব ধরনের কিন্তু গোষ্ঠী কিন্তু সমর্থন দিয়েছে, এবং রোহিঙ্গারা তখন সমর্থন দিয়েছে। কিন্তু এখন উনি ক্ষমতায় যাওয়ার পর এখন এটা কি টাটমাডাওয়ার হাতে উনি প্লে করলেন? কেননা এটা একটা কথা ছিল যে এটা অনেকে বলে, এটা রোহিত স্যার বলছে মাথা নিচে, টাটমাডাওয়ারা নিজেরাই প্রোঅ্যাক্টিভলি এটা শুরু করেছে ইউনিল্যাটারালি। এবং কেন করেছিল, যে এটা হচ্ছে যে রিলিজিয়াস একটা সেগমেন্টের সাপোর্ট পাবে, বুদ্ধিস্ট এখানে সম্প্রদায়ের এখানে কিছু সেগমেন্টের, এবং এটা দিয়ে কি করবে, এই সুচিকে হচ্ছে আন্তর্জাতিক ভাবে আইসোলেটেড করে দেওয়া, যাতে হচ্ছে যে এখানে হচ্ছে আরো বেশি রিফর্মস না আসে, আরো যত বেশি ওয়েস্টের সাথে এনগেজমেন্ট হলে লিমিটেড ভাবে হয়। তো এটা টাটমাডার গেমই উনি আবার, এবং সমস্যা হচ্ছে সুচিও হচ্ছে এই গেমের মধ্যে উনি জড়িত হয়ে গেছে। আর উনি তো এখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ওনার দেশকে, ওনার আর্মিকে উনি ডিফেন্ড করছেন। আর সমস্যা হয়ে গেছে হচ্ছে যে যার উপর পশ্চিমা বিশ্ব এবং অনেকে ভেবেছিল যে গণতন্ত্র আনবে, সেই গণতন্ত্র হয়ে যাচ্ছে হচ্ছে ফাঁপা, সেই গণতন্ত্র হচ্ছে কিছু লোকের জন্য। ইট ইজ নট ডেমোক্রেসি ফর অল। এখন হয়ে গেছে হচ্ছে যে এখন ওয়েস্টও মনে করছে যে যদি সুচিকের উপর বেশি চাপ দিই, তাহলে টাটমাডাওকে সরিয়ে দিয়ে এখানে হচ্ছে নিজেরা ক্ষমতায় চেপে যাবে, তখন তো আর আমাদের এখানে ঢুকার কোনো রাস্তা থাকবে না। সো এখন এতগুলো প্রিডিকেমেন্ট চলে আসে, এবং এবার ইলেকশন হয়েছে, সুচি আরো বেশি ভোট পেয়ে আসে। এখন সমস্যা হচ্ছে যে এখন ইনার পরে কি, উনিও তো ওনারও বয়স হয়ে গেছে 70-এর মতো, তারপর কি হবে? কিন্তু ওখানে যে আপনার যে এলিট যে স্ট্রাকচার আছে, ওদের মধ্যে কিন্তু এটা পাওয়ারটা শেয়ার করার বা এটার ব্যাপারে কোনো সদিচ্ছা দেখছি না। কিন্তু সূচি বলি আর মিলিটারি মাইন্ড যাই বলি না কেন, মোটের উপর যে সদিচ্ছা নেই, সেগুলোর নানা রকমের বিভিন্ন সময় যেসব উদাহরণগুলো তারা তৈরি করেছে সেগুলোই আমরা শুনলাম। তাহলে কি যুগের পর যুগ তারা কেউ হয়তো শরণার্থী স্ট্যাটাস পেয়েছে, কেউ পায়নি, কেউ রেজিস্টার্ড, কেউ আনরেজিস্টার্ড, কেউ নতুন আসা, নতুন ক্যাম্পে, কেউ পুরনো ক্যাম্পে। তাইলে
এদের ব্যাপারে সদিচ্ছা আসলে কিভাবে তৈরি করা যায়? ইন্টারন্যাশনাল যেই সিনারিও বা সেই IOM ইত্যাদি সংগঠনগুলো যারা রিফিউজিদেরকে ডিল করে, তাদের অভিজ্ঞতা থেকে যদি আমি আসিফ মনিরের কাছ থেকে শুনতে চাই। ভবিষ্যতে কি সেটা এখন এটা মানে না, মানে সদিচ্ছা তো নাই, কখনো কোনো দেশেরই থাকে না, যে দেশে সেটা হচ্ছে যে তারা জি তাদের অধিকার সহ তাদের দেশে ফেরত যাচ্ছে, এটি তো চূড়ান্ত ভাবে চাওয়ার ব্যাপারটা। রাইট। এখন সেটাতে শুরু থেকেই আলাপ করছি, যেটা মাসুদ করিম ভাই শুরু করলেন, যে এই বিশেষ করে এখন ত্রিপাক্ষিক আলোচনাটায় খুব বেশি আশান্বিত হওয়ার কিছু নাই, এবং মিয়ানমারের অবস্থানের কথা আমরা বললাম যে একটা বিলম্বিত করা হবে। তো সেখানে সরকার হোক বা আন্তর্জাতিক জায়গাতে, এবং সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের দায়টাই কিছুটা বেশি হবে, কারণ আমরা দেখছি যে মানবাধিকারের ধ্বজাধারী, যদি আমরা পশ্চিমা বিশ্বের কথা বলি বা ইউরোপিয়ান ইউনিয়ন বলি, যুক্তরাষ্ট্রের কথা বলি, তারাও সবসময় তাদের কাজের মধ্যেও কথা সবসময় তারা বলেন না। তো সেই চাপটার জায়গায় বাংলাদেশের, যেহেতু আমরা বলছি যে কিছুটা দায়বদ্ধতা, এই অর্থে বাংলাদেশের উপরে যে চাপটি বিভিন্নভাবে তৈরি হচ্ছে, একটা জিওপলিটিক্যাল চাপটাও আছে, কিন্তু সর্বনিম্নে বাংলাদেশের উপরেই বেশি পড়ছে। এই বাংলাদেশের সেই উদ্যোগটাকে আরেকটু বাড়াতে হবে, ত্বরান্বিত করতে হবে। এখন যদি আমরা সেই জায়গায় আসি যে এই যে এখন ভার্চুয়াল মিটিং এর কথা বলা হচ্ছে, এই ভার্চুয়াল মিটিং তো তাহলে গত 1 বছরের মধ্যে আরো আগেই হতে পারতো, এবং সেই মধ্যে আমরা কেন নিজেরা তৎপর হয়ে মিয়ানমারের উপরে চাপ দিয়ে এই আলোচনাটি আরো 3 মাস আগে করতে পারিনি? তো সেটা একটা জায়গা। আবার হচ্ছে যে প্রভাবটা আসলে কিভাবে পড়ছে আন্তর্জাতিক মহলের উপরে, এই আলাপটি কিন্তু হয়েছে, সেটাও একটা দেখার বিষয় যে এই এখন আলোচনার সময় এই ভাষান্তরের প্রসঙ্গটা এমনি মিয়ানমার যদি বলে যে আসলে এটা তো দেখা যাচ্ছে যে তোমাদের এখানেই কিছুটা আংশিক সমাধান হচ্ছে, তখন সেটা কাজেই এই দ্বিপাক্ষিক আলোচনাটার উপরে আমরা এর আগেও বলেছি যে দ্বিপাক্ষিক যে আলোচনা হচ্ছিল সেটার প্ল্যাটফর্মটা, এবং সেটা তহিদ স্যারও বলছিলেন যে প্রাথমিকভাবেই সেটার মধ্যে কিছুটা গলদ ছিল। যেই তালিকার কথা বলা হচ্ছে, তালিকার আগেই যে ধরনের সমঝোতা স্মারক একটা তৈরি হয়েছে, সেটার মধ্যে অনেক ধরনের গলদ ছিল। সেই 92 সাল 90-এর দশকের যেটা ছিল, সেইটারই একটা আদলে একটা কার্বন কপির মতো প্রায় একটা প্রক্রিয়া এখানে শুরু করা হয়েছে, যেটা আগে পুরোপুরি সফল হয়নি। তো সেটা কিন্তু আমাদের সরকারও বিভিন্ন সময় বলেছে যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, জাতিসংঘ থেকে শুরু করে মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্ম, OIC যেটার একটা উদ্যোগ হিসাবে আন্তর্জাতিক বিচারিক আদালতের প্রক্রিয়া আসছে। তাহলে এই জায়গাগুলোকেই একই সাথে এখন চালিয়ে যেতে হবে। যদি ত্রিপাক্ষিক আলোচনার উপরে শুধুমাত্র নির্ভর করা হয়, এটা দিয়ে কিছুই হবে না। আমাকে জাতিসংঘে কাজ হবে না, কিন্তু বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা দেখেছি গত নভেম্বরে সাধারণ পরিষদের একটা বৈঠক হয়েছে, একটা থার্ড কমিটি বলা, ভোটাভুটি হয়েছে, সেখানে দেখা গেছে অনেকেই পক্ষে ভোট দিয়েছে, কিন্তু ইন্টারেস্টিং সেখানে কিন্তু চায়না বিপক্ষ একটা অবস্থান নিয়েছে, রোহিঙ্গাদের বিপক্ষে। সম্ভবত 132টি দেশ পক্ষে দিয়েছে, চায়না, কম্বোডিয়া এরা কিন্তু বিপক্ষ অবস্থানে ছিল। ভারত সেখানে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে, এটা তো বেশি দিন আগের কথা না, গত নভেম্বর মাসে। এবং সেটা একটা উদ্যোগের মধ্যে আবার আমাদের পার্মানেন্ট মিশন, বাংলাদেশের পার্মানেন্ট মিশন সেখানে উদ্যোগী ছিল। অর্থাৎ জাতিসংঘ পর্যায়ে হোক বা না হোক, বাংলাদেশ কিছুটা হলেও চেষ্টা করছে। একইভাবে এই বিচারিক আদালতেও আমরা শুনেছি যে গাম্বিয়া এখানে মামলাটি করলেও সেখানে বাংলাদেশের একটা প্রত্যক্ষ সমর্থন ছিল। তাহলে সেই জায়গাটা কিন্তু যদি সাম্প্রতিককালে রিপোর্ট দেওয়ার যে প্রক্রিয়া, সেটা ওই অ্যাপিল করেছে এই আন্তর্জাতিক বিচারিক আদালতের কাছে মিয়ানমার, এবং সেটা তারা পিছিয়ে দিয়েছে জুলাই মাস পর্যন্ত। তাদের এটা আরো আগেই দেওয়ার কথা। গাম্বিয়া তাদের দিক থেকে অক্টোবরে দেওয়ার কথা, সম্ভবত অক্টোবরে সাবমিট করেছে। আর মিয়ানমার করোনার কথা বলে বিভিন্ন যুক্তি দেখিয়ে তাদের যে আনুষ্ঠানিক রিপোর্ট দেওয়ার কথা, তাদের উপরে যে প্রভিশনাল যে প্রক্রিয়াগুলো তাদের উপরে বলা হয়েছে বিচারিক আদালত থেকে, সেইটার একটা রিপোর্টিং, এটা কিন্তু পিছিয়ে দিয়েছে জুলাই পর্যন্ত। আবার অ্যাপিল করে ওটা আবারও পেছাতে পারে। জি, আমার প্রশ্নটা ছিল যে মানে শুধু আমাদের মিয়ানমার আর বাংলাদেশ এই জায়গায়, এই সীমান্তেই যে শুধু শরণার্থী বিষয়টি আছে তা তো নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় এই অভিজ্ঞতা, বিভিন্ন দেশের এই অভিজ্ঞতা। সেখান থেকে কি আমাদের কোনো একটা হয়তো দুর্বলতা আমরা কি তুলনা করে বের করতে পারবো যে অমুক অমুক দেশ তারা সলভ করেছে, যেখানে আমরা
আসলে সেই জায়গাটা দিয়ে হাঁটছি না, ওই যে মাইন্ডসেট তৈরি করা, সদিচ্ছা তৈরি করা, সেই অভিজ্ঞতা থেকে একটু আসিফ মনির আপনার কাছ থেকে শুনতে চেয়েছি। আমি আশা করি আপনি আবারও এই জায়গাটিতে আমাদেরকে বলবেন একটা বিরতির পরে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় 3 পক্ষের রোহিঙ্গা ইস্যু, আমরা এই শিরোনাম নিয়ে কথা বলছি। নানান বিষয় এসছে, কিন্তু নিরাপত্তা একটা বিরাট ইস্যু, সেটা বাংলাদেশের জন্যই হোক আর মিয়ানমার তো বটেই। আমার সঙ্গে মাসুদ করিম আছেন, নিশ্চয়ই জানেন, তিনি ভিজিট করেছেন এবং মেইনল্যান্ডে যেরকম মিথ তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা বিশ্বাসই করে। তাদের যারা গুণিন আছেন, যারা হাত দেখেন, ভবিষ্যৎ দেখেন, তাদের উদ্ধৃতি দিয়ে এই ধরনের প্রচার মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া যে ওই দিক থেকে, অর্থাৎ যেই দিকে রোহিঙ্গা বা আরাকান স্টেট, ওই দিক থেকে তাদের দেশের উপরে এক ধরনের হুমকি আসবে, সুতরাং তারা যতটা পারে নাগরিক যেন ঐক্যবদ্ধ থাকে ওই দিক থেকে, কোনো রকমের মানবাধিকার ইত্যাদি এইসব ইস্যুতে তাদের নিরাপত্তা, তাদের যে ঐতিহাসিকভাবে যে নিরাপদ তারা, সেটাকে কোনো আঘাত আনা যাবে না। আমার মনে হয় মাসুদ করিম যোগ করবেন, এরকম একটি ভাবনা তাদের মধ্যে তো আছেই। আর এইদিকে কি হচ্ছে, আমরা কি খুব স্বস্তিতে, এই 10 লক্ষ মানুষকে আশ্রয় দিয়ে খুব স্বস্তিতে আছি? যতটুকু খবর হয় ততটুকু খুবই বিচ্ছিন্ন এবং অল্প, সব খবর পাওয়া যায় না। কি হচ্ছে আমাদের এই ক্যাম্পগুলোতে? না, এটা তো ক্যাম্পগুলিতে এখন পরিস্থিতি যে কতটা ডিটারেট করতেছে আপনারা তো, আমরা সবাই দেখছি যে, এবং আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা এখন অনেককে কিছু কিছু আইল্যান্ডে মানে নেওয়ার চিন্তা ভাবনা, এটা সব দেশের ভৌগোলিক নিরাপত্তা এবং এর জন্য করার প্রয়োজন পড়েছে। কিন্তু আমি একই সঙ্গে এটাও বলবো যে আমাদের যে ধরনের রাজনৈতিক যে ব্যাপারগুলি আছে, যেমন ধরেন লং টাইম যখন রোহিঙ্গারা এখানে এসছে, আমাদের ওইখানকার কক্সবাজার এলাকার রাজনীতিবিদরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, ভোটার বানিয়েছেন, এইটা করেছেন, ব্যবসা অন্তর্ভুক্ত করেছেন, ব্যবসা অন্তর্ভুক্ত, চোরাচালানিতে অন্তর্ভুক্ত করেছেন, সেই জায়গাগুলিতেও কিন্তু চেক দেওয়া হয় নাই। আরেকটা জিনিস আমি বলবো যে আপনি আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে যেটা করা উচিত ছিল যে মিয়ানমারের সঙ্গে একটা ট্রাস্টেড রিলেশন, তারা যেহেতু একটা জুজুর ভয় দেখাচ্ছে আমাদেরকে যে এদের সংখ্যা বেশি, এরা মিয়ানমার দখল করে ফেলবে, সেই জায়গায় একটা ট্রাস্টেড রিলেশন তৈরি করার অনেকগুলি ভুল পদক্ষেপ আমরা অতীতে নিয়েছি। একটা হলো যে ত্রিদেশীয় পাইপলাইন আমাদের দেশের উপর দিয়ে ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল, আমরা সেটা অনুমতিটা দেই নাই। আমরা যদি হিউজ ইনভলভমেন্ট বার্মার সঙ্গে করতে পারতাম, তাইলে হয়তো এই পরিস্থিতিটার সৃষ্টি নাও হইতে পারতো, হইলেও সেটার সমাধানের পথটাও খোলা থাকতো, কারণ আমাদের সাথে একটা এনগেজমেন্টটা ছিল। আরেকটা জিনিস যে আমাদের সাথে মিয়ানমারই হইলো একমাত্র প্রতিবেশী, ভারত ছাড়া যদি কোনো একটা ট্রাবল সিচুয়েশন হয়, তাহলে মিয়ানমারের সঙ্গে আমাদের একটা সাপোর্ট দরকার, আর কোনো ল্যান্ড বাউন্ডারি আর কোনো দেশের সাথে নাই। তো সেই দিক থেকে আমাদের যে এনগেজমেন্টটা, সেটা চিন্তা করলে আমরা কোনো রকম এসকেলেশনে বা কোনো সামরিক পদক্ষেপে মিয়ানমারের সঙ্গে যেতে পারি না, আনলেস যদি আমাদের ভূখণ্ড আক্রান্ত না হয়। তো আমরা অবশ্যই এটার কূটনৈতিক সমাধান খুঁজব। আপনি যে প্রশ্নটা করলেন যে পলিটিক্যাল সদিচ্ছা তো নাই, পলিটিক্যাল সদিচ্ছা না থাকার একটা বড় কারণ যে এটা পপুলার না, রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার ব্যাপারে পপুলার না, এই কারণে এই জিনিসটার সূচিও আগ্রহ দেখাচ্ছেন না। সূচি তো আর এখন আর মানবাধিকার, মাইনরিটি সুরক্ষার নেত্রী না, উনি একজন রাজনৈতিক নেত্রী, উনি যেখানে বেশি ভোট পান সেটাই এজেন্ডা হিসেবে নেবেন। আবার সামরিক বাহিনীর সমর্থনটাও তো ওখানে ওই দেশের আভ্যন্তরীণ আছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা এই ইস্যুটা মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু, এটা আমাদের বাইলেটারাল ইস্যু না, ইন্টারন্যাশনাল ইস্যু না, কিন্তু অভ্যন্তরীণ ইস্যুটার কারণে আমরা এটার দ্বারা আক্রান্ত হচ্ছি। তো আমরা মনে করি যে এটা যাতে সদিচ্ছা সৃষ্টি হয়, সেই জন্য মিয়ানমারের নেতৃবৃন্দ এবং সামরিক বাহিনীর উপর একটা আন্তর্জাতিক চাপ
জরুরি। মানে চাপ দিয়ে কি সদিচ্ছা করা যায়? চাপ দিয়ে একটা হলো যে উইদিন, হ্যাঁ চাপের মধ্যে এক ধরনের ভয়টার ব্যাপার থাকে, না, কিন্তু সদিচ্ছা তো সদিচ্ছা না। সদিচ্ছা মানে আমি বলতেছি চাপ দিয়ে সদিচ্ছা না, কিন্তু এটা যে তাদেরকে কম্পালশনের মধ্যে নেওয়া, যেটা মানে একটা আন্তর্জাতিক রীতিনীতির মধ্যে নেওয়া, সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে চাপ লাগে। একটা হইতে পারে, সবচেয়ে বড় চাপ হইতে পারে যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব হয়। সেটাও মানে এটা অসম যুদ্ধ হবে। এবং আমরা জানি যে লম্বা সময় ধরে মিয়ানমারের উপরে একটা স্যাংশন ছিল, আমেরিকার স্যাংশন ছিল, এই যে সামরিক জান্তা ক্ষমতায় থাকার কারণে। কি হয়েছে? কিন্তু সেখান থেকে অনেক কিছুই হয়েছে। তারা যে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে তার প্রেক্ষিতেই তারা কিন্তু সামরিক বাহিনীর থেকে একটা সোকল ডেমোক্রেসির দিকে তারা গেছে। তারা তো এখন ইনভেস্টমেন্টটা তারা এখানে পাচ্ছে। তো আমি মনে করি যে এটা যদি জাতিসংঘের মাধ্যমে সম্ভব না হয়, অন্তত পশ্চিমা দুনিয়া অন্য, কারণ এটা আসিফ মুনির ভাই যেটা বললেন যে ট্রাইলেটারাল আলোচনা চলবে, দ্বিপক্ষীয় আলোচনা চলবে, কিন্তু ব্যাকড বাই ইন্টারন্যাশনাল প্রেসার, অবশ্যই তাদের উপরে সেখানেও আমাদের এক ধরনের হতাশা তৈরি হয়েছে। কোনো গুড এক্সাম্পল, আমরা কোনো ভালো একটা উদাহরণ খুঁজছিলাম যে কি করলে কিভাবে এই সদিচ্ছা তৈরি করা যায়, সেরকম কোনো উদাহরণও বোধহয় হাতের কাছে কোথাও নেই। তাইলে তো নিশ্চয়ই বারবার করে আমরা সেটা নিশ্চয়ই একটু চেষ্টাও করতে পারতাম। সেই ধরনের উদাহরণ যদি নাও থাকে, কিন্তু বিশ্বব্যাপী এই ধরনের চাপের প্রভিশনটা কিন্তু আছে, এবং তার প্রেক্ষিতে অনেক পলিটিক্যাল চেঞ্জ ওভারও সেখানে হচ্ছে। সুতরাং যখন মনের মধ্যে ভয়টা থাকবে যে আমার গদি নষ্ট হইতে পারে বা আমার লোকজন জেলে যাইতে পারে, মনে করেন যে ধরনের ক্রিমিনাল আন্তর্জাতিক রায়গুলি হচ্ছে, এটা তো সুদূর প্রসারী এফেক্টটাও তারা চিন্তা করতেছে। আদারওয়াইজ ট্রাইলেটারাল তাদের সদিচ্ছা নাই, কেন ট্রাইলেটারাল এনগেজমেন্টে তারা রাজি হচ্ছে? তাহলে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল চাপগুলি, কারণ আমাদের তো এখন আর হাতে কোনো উপায় নাই, আমাদের এই প্রচেষ্টা চালাই যেতে হবে। যেটা বললেন যে পলিটিক্যাল মানে সামরিক এসকেলেশনে গিয়া, সেখান থেকে আমাদের কোনো আমাদের বড় ক্ষতি হবে। একদমই আমার হয়তোবা একটু বোকার মতো প্রশ্ন হবে, কিন্তু যখনই এই বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন সময়ে কাজ করতে গেছি, এই কিছুদিন আগের অভিজ্ঞতা, দিন 20 আগে, তখনও 22 বছর ধরে আছেন এমন একজন ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, আপনারা যাবেন না? তো যাবেন না মানে হলো, বলছে যে আমাদের যদি ওখানে রোহিঙ্গা করে দেয়, আমাদের যদি দেশ দেয়, তাহলে আমরা যাব। তার মানে 22 বছর ধরে তিনি এক ভদ্রমহিলা, তিনি এখন দাদি হয়ে গেছেন, তার নাতি নাতনিরা বিয়ে করেছেন, বিরাট বড় ফ্যামিলি। সেগুলো তো অন্য ইস্যু, ওখানে আমরা অনেক কিছু নিয়ে কাজ করতে পারি, কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠীকে একটু সীমিত আকারে রাখার জন্য বাংলাদেশ পরিবার পরিকল্পনা ইত্যাদি এইসব জিনিস ওখানে কাজ করা যায় না, সেটা আলাদা ইস্যু। কিন্তু বারবারই অনেকেই এরকম কথা বলছিলেন। ওখানে আমরা গেছি যে একটি বড় ঘটনা, যে 10 দিনে 8 জন খুনের ঘটনা, এরকম প্রতি রাতেই তারা নিজেরা নিজেদের মুখে বলেছেন, প্রতি রাতে একটা নির্দিষ্ট রাস্তার উপরে এই ইয়াবার চালান নিয়ে তারা তাদের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার, মুন্না গ্রুপ ইত্যাদি গ্রুপ, নানান কথা তারা বলছেন। এত ভীতির মধ্যেও থাকছেন, তারপরেও দেশে যাওয়া মানে হলো দেশটা করে দিতে হবে। আমার প্রশ্ন 3 জনের কাছে, আলোচক যারা কানেক্টিভিটিতে আছেন, পারভেজ করিম, আব্বাসী, আসিফ মনির এবং তৌহিদ হোসেন, আসলে একটা তৃতীয় একটি দেশ, মানে আমরা বাংলাদেশ, যদি আমরা বলি আমরা একটা পক্ষ নিয়ে দেশহীন মানুষদেরকে কি একটা দেশ দিতে পারি? পারভেজ যদি শুরুতে বলেন। মানে যেটা তারা খুব আকুল আবেদন করে বলেন যে না, তোমরা আমাদেরকে রোহিঙ্গা করে, মানে তারা রোহিঙ্গা ন্যাশনালিটি এবং তাদের দেশে শান্তি হয়ে সবকিছু করে আমরা দাও, আমরা চলে যাব। ব্যাপারটা আমরা যখন নাকি বলি যে এটা অনেকটা আবদারের মতন, কিন্তু সেটা আসলে কখনোই কি সম্ভব নাকি? নিজ দেশের হিস্সা তারা ছেড়ে চলে আসতে হয়েছে, আমরা বলছি চলে আসতে হয়েছে, কিন্তু কোথাও কোথাও তো আছে যে নিজের দেশে নিজের মাটির হিস্সা ছাড়েনি, কিন্তু অন্য আরেকটা দেশের কাছে নিজের দেশ চাচ্ছে। এটা কতখানি যৌক্তিক চাওয়া, বা এটা আমরা দেবই বা কেমনে? দিদি, এক হচ্ছে যে আমরা একটা পলিসি অফ নন ইন্টারফেয়ারেন্স বিশ্বাস করি, আমরা পলিসি অফ বিইং এ গুড নেইবার বিশ্বাস করি। জানি না কতটুকু এটা আমাদের ফল বহন করেছে, যে গুড নেইবার হবে তো স্যার বলতে পারবেন, কিন্তু
এখন যেটা হচ্ছে যে এখন আপনি যদি ইউএস এর মতো সুপার পাওয়ার হন, তাহলে হয়তো বা আপনি বম্বিং অপারেশন করে কিছুক্ষণ আগে বুঝে তো স্যার বলে যে কসোভোর এখানে এইভাবে ক্রিয়েট করে, তাও আবার অনেক ভৌগোলিক কারণ ছিল, জিওস্ট্র্যাটেজিক রিজন ছিল রাশিয়ার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স কি করার জন্য। আমরা একা তো এইসব কিছু করতে পারবো না। এবং এটা যেটা মিয়ানমার যেটা ভুলে যায়, মিয়ানমার যেটা বারবার ভুলে যায়, কেন ওদের তো 70 বছর ধরে নানান ধরে ইনসার্জেন্সির তো একটা ট্র্যাক রেকর্ড আছে। এখানে যেটা করেছে হচ্ছে যে পুরো একসাথে পুরোপুরি প্রায় একটা পুরো পপুলেশন জনসম্প্রদায়কে ওরা উৎখাত করেছে। এখন এটা হচ্ছে একটা টিকিং বম। আমি আপনাকে বলছি এখানে হচ্ছে মিয়ানমারের স্বার্থে করা উচিত। এবং যেটা হয়েছে, এবং বেশিরভাগই হচ্ছে সবাই জানেন হচ্ছে যে 70% ওখানে যারা আসছে এখান থেকে তারা সবই হচ্ছে 16 বছরের নিচে, এবং অনেকে হচ্ছে ইয়াং। এই যে একটা ইয়াং পপুলেশন আছে, যত জনের বয়স বাড়বে তখন তো ওরা বলবে যে ওরা যে নিপীড়িত, ওরা হচ্ছে বঞ্চিত। সো ওরা তো তখন ওখানে ওরা যদি দেখে পিসফুল ভাবে যদি না রিজলভ করা হয়, ওদেরকেও আমরা কতদিন কন্টেইন করতে পারবো। এবং এই যে ভলাটাইল সিচুয়েশন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন, আঞ্চলিক এটা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। শি ইজ অ্যাবসলিউটলি রাইট। কেন এখানে এবং এটাতে এবং এই কনফেডারেশনে অন্যান্য বিভিন্ন স্বার্থে অন্যরা এটা ইউজ করতে পারে। এবং মিয়ানমার নিজেও বুঝতে পারছে না, কেন অনেক সময় যখন আমরা এখানে অত্যাচার করি আমরা ভুলে যাই এখানে হচ্ছে যে এখানে যে এই ইসরায়েলি দেখেন না কেন, ওরা তো মিডল ইস্টের সুপার পাওয়ার বলা যায়, শোনা যায় নাকি ওদের নিউক্লিয়ার ওয়েপন্স আছে, শোনা যায়, কিন্তু তাতেও তো ওরা প্যালেস্টাইন রিফিউজিস থেকে তো প্রায় ওরা উৎখাত করেই দিয়েছে, মানে সরিয়ে দিয়েছে, কিন্তু তবু তো রাইটটা আছে লেগে। একদম, মানে নিজ দেশে বসে লড়াইটা, দেশের লড়াইটা নিজের মাটিতে বসেই লড়াইটা করেছে। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, আমরা অনেকটা কি হোস্ট কান্ট্রির মতো আমরা বসে আছি, তাদের কাছে তারা ফেরত যাবে কি যাবে না চয়েস দিচ্ছি, সেখানে তাদের একটাই প্রশ্ন, আমাদের দেশ দাও। আসলে আরেকটা দেশ অন্য কাউকে, দেশহীন মানুষকে কি দেশ দিতে পারে কিনা, এই প্রশ্নটি একভাবে ব্যাখ্যা করছিলেন পারভেজ করিম আব্বাসী। আরও শুনবো আসিফ মনির এবং তৌহিদ হোসেনের কাছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা 3 পক্ষের রোহিঙ্গা ইস্যু শেষ পর্বে আছে, একেবারে হাতে খুব সময় কম। আসিফ মনির, আমরা যেই প্রশ্ন যে অন্য একটি দেশে বসে আরেকটি দেশকে দেশ দেওয়া যায় কিনা, আরেক জনগোষ্ঠীকে দেশ দেওয়া যায় কিনা? ধন্যবাদ। না, সেটা তো যায় না, কিন্তু এখানে একটু ব্যাপার আছে যে ওরা যে ঠিক আমাদের কাছে দাবি করছে তাও না, ওরা বিশ্ববাসীর কাছে অনেক সময় দাবি করে যে সহায়তা করার জন্য, এবং সেখানে বিশ্ববাসী আসলে খুব একটা সহায়তা করতে পারেনি। সেটা বিশ্বের ফেলিয়ার, সেটা আমাদের ব্যাপার শুধু না। কিন্তু সেখানে একটা ব্যাপার একটু ভাবা যেতে পারে, যেটা হয়তো এখন আজকে এখানে আলাপ হয়নি, সেটা হচ্ছে যে ওদের প্রতিনিধিত্বের জায়গাটি, যেটি সেইটা যদি ভবিষ্যতে তৈরি হয়, যেখানে অন্তত বাংলাদেশ সহায়তা না করুক, বাংলাদেশ যদি বাধা না দেয়, সে সম্পর্কে খুব একটা ক্ষতি সাধন করবে না, যদি ওরা নিজেদের মধ্যে অন্তত প্রতিনিধিত্বের জায়গা করতে পারে। এখন এই যে ত্রিপাক্ষিক আলোচনা হচ্ছে বা চতুর্পাক্ষিক, রোহিঙ্গাদের বক্তব্যের জায়গাটা কিন্তু এখন আমরা পাই, আমি সেজন্য নিজেরা প্রতিনিধিত্বের জায়গাটা। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আসিফ মনির। আসলে আমার শিরোনামটির মধ্যেই কিন্তু বিটুইন দ্য লাইন এরকম একটি ইঙ্গিত করেছি যে আমরা তিন পক্ষ, কিন্তু যাদের কথা বলছি তারা কোথায়? তারা কি একটা এখানে পার্টি নয়? সেটা কেন কখনোই কোনো আলোচনায় ভাবা হয় না, অথবা তাদের প্রতিনিধিত্ব সেটা কি ভবিষ্যতে করা উচিত কিনা? তৌহিদ হোসেন। আমি কিন্তু বিভিন্ন সময় কথা বলেছি যে আসলে আমাদের এনকারেজ করা উচিত তাদের মধ্যে একটা নেতৃত্ব উঠে আসা, কারণ তাহলে আমরা তাদেরকে অনেক নিয়ন্ত্রণ করতে পারবো। এই যে ক্যাম্পের উপরে যে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, আমাদের নিরাপত্তার জন্য ক্ষতিকর। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে আসলে তাদের দেশ আমরা করে দিতে পারবো না অবশ্যই, কিন্তু মূল বিষয়টা কিন্তু প্রধানমন্ত্রী খুব চমৎকার ভাবে বলেছেন যে একটা তো সেফ জোন তাদের জন্য সৃষ্টি করা যায়, যাতে আস্থার পরিবেশ সৃষ্টি হয়। আমি কিন্তু এই মাসুদ করিমের আস্থার পরিবেশে বিশ্বাসী না। তাদেরকে আপনি কোনোদিনই আস্থার পরিবেশ আপনি সৃষ্টি করবেন না, তাদের একটা নিজস্ব এজেন্ডা আছে, সেই এজেন্ডা তারা বাস্তবায়ন করে ফেলেছে, সেটাকে রিভার্স করাতে হবে। সেখানে আস্থা দিয়ে আস্থার পরিবেশ সৃষ্টি করা খুবই কঠিন হবে।
তবে একটা জিনিস খুব চমৎকার বলেছিলেন আসলে, আমি নিজেও সম্পূর্ণ একমত, সেটা হলো যে ত্রিপক্ষীয় পাইপলাইন যেটা আমরা করতে দিইনি, আমাদের হাতে ছিল, সেই সুযোগ আমরা হারিয়েছি। তাহলে কিন্তু পরিবেশ একটু অন্যরকম হতে পারতো। নট দ্যাট এর কারণে মিয়ানমার বলতো যে না তাহলে রোহিঙ্গাদেরকে আর খেলাবো না, সেটা তারা হয়তো বলতো না, কিন্তু আসলে একটা পারস্পরিক নির্ভরতার একটা বিষয় থাকতো এখানে, ভারতের স্বার্থ থাকতো বেশ খানিকটা, সেটাও আমাদের জন্য হয়তো কিছুটা কাজে লাগতে পারতো। আগ্রাসন না হলে কোনো সংঘাতে যাওয়া হয় না, কথা সত্য, এটা কিন্তু এক ধরনের আগ্রাসন, যেটা তারা করেছে, তাদের একটা জাতি থেকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এটা এক ধরনের আগ্রাসন। আমি একটা শুধু জাস্ট থিঙ্কিং অ্যালাউড যেটা হতে পারে হয়তো, সেটা হলো যে দেখুন, আমরা কিন্তু গত 40 বছর যাবত এটা ট্রিট করে আসছি, বা 30-35 বছর যাবত আমরা এটাকে করে আসছি। আমরা কিন্তু দ্বিপাক্ষিকেই ছিলাম, সেখান থেকে এক ধরনের উত্তরণ ঘটেছে বহুপাক্ষিক, তারপরে ইন্টারন্যাশনাল জুডিশিয়াল সিস্টেম ইত্যাদি। কাজেই কোনো এক পরিবেশ, আমরা কিন্তু পরিবেশের উপর নির্ভর করে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আজকে থেকে 15 বছর পরে কি পরিবেশ হবে আমরা কিন্তু সে নিয়ে যথেষ্ট গবেষণা করছি বলে আমি মনে করি যে আসিফ মুনির এবং এই প্রফেসর সাহেবদের কিন্তু এগুলি নিয়ে চিন্তা ভাবনা শুরু করা প্রয়োজন। 15 বছর পরে যে এমন পরিবেশ সৃষ্টি হবে না যে একটা আগ্রাসন হয়েছে এবং তার জবাব সংঘাতের মাধ্যমে দিতে হবে, এরকম পরিবেশ যে হবে না এটা আমি নিশ্চিত দিতে পারি। জি, অনেক ধন্যবাদ। পারভেজ করিম আব্বাসী, এক লাইন যোগ করতে পারবেন, হাতে একদমই সময় নাই, এক লাইন। আমরা এখন নরমপন্থা অবলম্বন করেছিলাম, হয় নাই, এখন মধ্যমপন্থায় আছি, এবং সুরে সুর মিলে সবাই বলতে হবে ভবিষ্যতের জন্য নিজের সক্ষমতা বাড়াতে হবে এবং সব রকম অপশনস এর জন্য আমাদেরকে মানসিকভাবে তৈরি রাখতে হবে। কেননা যদি কেউ তো ডাক না শুনে তো একলা চলো রে, এখন নিজের কিভাবে ওই সক্ষমতা হতে হয় একলা চলার জন্য, এবং এই যে এক ধরনের যে ইকোনমিক ওয়ারফেয়ার করা হয়েছে আমাদের উপরে, এটা সমুচিত জবাবটা দিতে হবে সময় মতো। অনেক ধন্যবাদ। তিন পক্ষের রোহিঙ্গা ইস্যু আজকে শিরোনাম, এবং তিন পক্ষের কথা যখন নাকি বলছি, আরেকটি যারা আসলে এটার স্টেক হোল্ডার, একেবারে যাদের কথা বলছি তারা কোনো পক্ষই নেই, তারা একেবারেই দূরে থেকে তিন পক্ষ, চার পক্ষ, বহু পক্ষ কি যার ইস্যু, যার সমস্যার সমাধান করতে পারে কি? একেবারে শেষ মন্তব্য আমি মাসুদ করিমের কাছ থেকে নিতে চাই। আমি দুইটা কথা বলবো। একটা হইল যে আমি ওই তিনজন বক্তা বা দুইজন বক্তা যারা সামরিক পদক্ষেপের কথা বলছেন সেটার আমি বিপক্ষে। আমি মনে করি আমাদের অগ্রগতি উন্নয়নের সব কিছু জিও প্যারাডাইস হয়ে যাবে এটা যদি আমরা কোনো রকম সামরিক এসকেলেশনে যাই, এবং আস্থার পরিবেশ সম্পূর্ণ ভুলুণ্ঠিত হবে। সুতরাং আমি মনে করি এটার সামরিক পদক্ষেপে যাওয়ার আগে আমাদের বিষয়গুলি আরও ভাবতে হবে। আর সেকেন্ড কথাটা আমি বলবো যে 100% নিরাপত্তা দিয়ে রোহিঙ্গাদের, কারণ তারা যখন যে অবস্থায় এসেছিল সেই অবস্থার থেকে নিরাপদ পরিবেশের কথা আমরা বলতে পারি, কিন্তু ওনাদের সিটিজেনশিপ দিতে হবে, সব দিতে হবে, যেটা আগে আসার সময় ছিল না, সেটা আমরা বলবো। আমি বলবো যে তাদের শুধু একটাই যৌক্তিক দাবি, সেটা হলো তারা যাতে নিরাপদে সেখানে থাকতে পারেন, সেই ব্যাপারে একটা আস্থার পরিবেশ সৃষ্টি করা। সেই জন্য আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ে, ত্রিপক্ষ নিয়ে, সবাই এখানে রোহিঙ্গাদেরকে একটা আস্থার আসার পর থেকে যেটা বলছি যে যদিও বলছে যে নেতৃত্ব তৈরি হয়নি ইত্যাদি, যাই হোক না কেন তাদের মুখে মুখে অন্তত এই কথাটি উঠেছে যে একেবারে সিটিজেনশিপ যে শব্দটি সেটা তারা জানে, রোহিঙ্গা দিতে হবে তাদেরকে, মানে এই রোহিঙ্গা নাগরিকত্ব। সো এই দাবি করে যখন নাকি তারা এখানে একেবারেই গাট হয়ে বসে যাওয়ার মতন অবস্থা, সেক্ষেত্রে এটা কি আসলে বাংলাদেশের পক্ষে সম্ভব? এটা বাংলাদেশের পক্ষে সম্ভব না, এটা বাইরের থেকে সম্ভব না, এটা তারা ওই দেশে গিয়ে তারা তাদের দেশে ফাইট করুক বা তারা দাবি করুক, সেই জায়গাটা আমরা তাদের জন্য শুভকামনা থাকবে। সেই জায়গাটাই তো তাহলে এখানে এক দ্বিপাক্ষিকই তো হতে পারে ব্যাপারটা। আমরা সেটাই বলতে চাচ্ছি যে ওখানে তাদের নিরাপত্তার ব্যাপারটা, নিরাপদে যাতে ফিরে যেতে পারে এইটুকু জাস্ট আমরা বলতে পারি, কিন্তু তার 100% সিটিজেনশিপ, রোহিঙ্গা এবং আরো যে সমস্ত বললেন, যেটা রাখাইন কমিশনের রিপোর্টে বা কফি আনান কমিশনের রিপোর্টে আছে, সেগুলি বাস্তবায়ন করা উচিত, এতে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আমার দেশকে জিম্মি করে সেটা দাবি আদায় করা সম্ভব না। এটা আমাদের কাজ নয় যে অন্য দেশের পাসপোর্ট, নাগরিকত্ব, থাকা খাওয়া সবকিছু নিশ্চিত করে তারপরে তাদেরকে একটা দেশ দিয়ে পাঠিয়ে দেওয়া, সেই জায়গাটায় বোধহয় বাংলাদেশ খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। তবে নিশ্চয়ই এই সমস্যাটা আর সমস্যা হয়ে দীর্ঘদিন আলোচিত হবে না,
এইটুকু প্রত্যাশা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা সকলেই রাখতে পারি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।